সকাল 9:30টার ক্লাস কি মানে তোমার প্রেজেন্ট ছিল কতজন? আজকের ডেতে আপনার ক্লাসই প্রথম স্যার। আজকের ডেতে আপনার ক্লাসই প্রথম স্যার। ও আচ্ছা, আমার ক্লাস প্রথম। ঠিক আছে। মানে তোমরা 46 জন তো, তাই জন্য বলতেছি আর কেউ মানে আসবে কিনা ফোন করে। না তোমরা হচ্ছে এরকম অ্যারাউন্ডই প্রেজেন্ট থাকো সব ক্লাসে। এই ঠান্ডা কেমন গো তোমাদের এলাকায়? স্যার খুব স্যার তীব্র শীত নাকি স্যার? হ্যাঁ, কালকে আমি বের হয়েছি রাত্রে, দেখছি যে এই 8টার দিকে হ্যাঁ তো কুয়াশা। লাগে মনে করো কত এই 15-20 ফিট দূরে কি হচ্ছে এটাই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। রাজশাহীতে কুয়াশা এত, এই কদিন মানে 2 দিন ধরে কুয়াশা পড়ছে বেশি। রাত্রে এরকম মনে হচ্ছিল যে বৃষ্টি পড়তেছে, কুয়াশা এমন ভাবে। আচ্ছা, কুয়াশার ইংরেজি কি গো? স্নো নাকি? ফগ স্যার, ফগ মিস্ট। এই তো হ্যাঁ, ফগ মানে হচ্ছে কুয়াশা। আচ্ছা মিস্ট মিস্ট স্যার, ঘন কুয়াশা। আচ্ছা, তোমার কেমিস্ট্রি পড়লে এই জিনিসগুলো আসতো, বুঝতে পারছো? এই ফগ টগ এই যে কি এগুলো ছিল, ফ্লুইড ম্যাটার না কি, ভুলে গেলাম আর কি। যাই, ওই ক্লাসিফিকেশনের মধ্যে এগুলো পড়ে। ফগ, স্নো, তারপরে ফোম, এগুলো চল। আচ্ছা, গতদিনে তোমাদের তো ক্লাস নিতে পারিনি আর কি। তার আগের দিনে তো ক্লাস নিতে নিতে অর্ধেকে যে অফ করে দিয়েছিলাম। আসছো, আজকে তোমাদের একটা ম্যারাথন ক্লাস নিব, বুঝতে পারছো? ম্যারাথন বুঝো? ম্যারাথন আর স্প্রিন্ট দুটোর মধ্যে পার্থক্য কি? এবার না, ম্যারাথন রেস বা স্প্রিন্ট। ম্যারাথন অনেক বড় স্যার, আর স্প্রিন্ট হলো গিয়ে ছোট স্যার, 100-200 মিটারের মধ্যে। আর ম্যারাথন হতে পারে কত, 50 কিলোমিটার নাকি? আমি ক্লাস নিয়েন না স্যার, ঠান্ডার দিন স্যার। হ্যাঁ, ঠান্ডার দিন তোমরা কি করতেছো? লেপের মধ্যে শুয়ে আছো, শুয়ে দিয়ে কি করতেছো? লগ ইন করে বসে আছো, কেউ দেখতেছো কিনা তো আমি তো সেটা তো চেক করতে পারতেছি না। হ্যাঁ, তবে একটা কথা বলিনি, বুঝতে পারছো? এই ফার্দার ক্লাস গেলে যাকে কোশ্চেন করবো সে হচ্ছে তোর ক্যামেরা অন করবা সেই টাইমের জন্য। মানে তোমাদের একটু মানে একেবারে এত ছাড় দিলে সমস্যা, বুঝতে পারছো? কে অ্যাটেন্ড ধরো আসো, কে শুনতেছো ক্লাস লেকচার বা কি করতেছো তো বোঝার কোনো উপায় নাই। তো এই জন্য বলতেছি, যাকে কোশ্চেন করবো সে ক্যামেরা অন করে অ্যান্সার দিবে। আর যদি মানে এরকম দেখা যায় যে সে হচ্ছে কি মানে কানেক্টেড নাই বা এরকম ঘুমায় গেছে, বুঝতে পারছো, তাহলে তারটা আমি নোট করে রাখবো। তো তোমাদের নাম, রোল নাম্বার তো সব এখানে দেওয়া আছে, সমস্যা হবে না। আচ্ছা, আমি ক্লাস তাহলে শুরু করি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না স্লাইড শো? আয়রন সিমেন্টাইট ফেজ ডায়াগ্রাম। হ্যাঁ, আমি কোশ্চেন করলে কেউ একজন একটু রেসপন্স দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, গতদিন এটা শুরু করছিলাম আয়রন সিমেন্টাইট ফেজ ডায়াগ্রাম, কিন্তু শেষ করতে পারিনি, যে স্লাইড কোয়ালিটি খারাপ আসছিল। তো বেসিক কিছু কথা তো বলে দিছিলাম, এগুলো হচ্ছে নর্মালি আর কি আয়রন আর সিমেন্টাইট। আচ্ছা, ডায়াগ্রাম এই যায় আর কি। সেটা দেখো, বিদঘুটা ডায়াগ্রাম এদিকে, এটা হচ্ছে আয়রন কার্বন ডায়াগ্রাম না? তোমরা দিনে বলতেছিলা যে ডায়াগ্রাম মানে ফেজ ডায়াগ্রামটা এত মানে ওইভাবে তোমাদের আর কি পরিচিত না, তাই জন্য এটা একটা দিছি একটা নর্মালি বোঝানোর জন্য। এই উপরের দিকে তাকানো কালো যে আর মাইক্রোস্ট্রাকচার দেখছে এদিকে দরকার নেই, তোমরা নিশ্চয়ই জাস্ট ফেজ ডায়াগ্রামটা দেখো যে এখানে হচ্ছে কি কি লেখা আছে। দেখো এল লেখা আছে এখানে। আর এই ডায়াগ্রামটা হচ্ছে বাইনারি ডায়াগ্রাম। বাইনারি মানে বুঝছো যে দুইটা এলিমেন্টের, লেড আর একটা হচ্ছে কি টিন। হ্যাঁ, এই দুইটা ডায়াগ্রাম বলা বাইনারি। তো এই এদিকে মনে করো এ লেখা আছে যেদিকে আর কি, এই পোর্শনে এই পাশে হবে হচ্ছে লেড আর এই পাশে থাকবে হচ্ছে কি টিন টিন। আর নিচে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ দেওয়া আছে টিনের জন্য। তো দেখতেছো দেখো, টিন যদি আমি এই পজিশনে ধরি যে 40%, তার মানে এখানে টিন আছে 40 আর লেড আছে তাহলে কত, 60%। এগুলো তোমরা জানো, জাস্ট আমি বলতেছি। তারপর এই দিকে খেয়াল করো, উপরের দিকে দেখো কোথায় আছে আলফা, কোথায় আছে এল। এল মানে হচ্ছে লিকুইড, ঠিক আছে? আর ই দিয়ে এটা বুঝাইছে হচ্ছে ইকুইলিব্রিয়াম, সরি ইউটেক্ট, ই দিয়ে বুঝাইছে ইউটেকটিক। এটা পরে বলতেছি ইউটেকটিক, এটা বিষয়টা জানতে হবে।
আর তোমরা তো জানো যে এই পাশে মনে করো এই যে ও লেখা আছে যেখানে, এই পজিশনে আছে হচ্ছে লেড। তো এই পজিশনে সর্বোচ্চ যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে লেডের মেল্টিং পয়েন্ট হবে। দেখো লেডের মেল্টিং পয়েন্ট কত হচ্ছে 327 এর নিচে, 300 থেকে 327 এর মাঝখানে এরকম হয়তো 316-17 এরকম হবে একটা পয়েন্ট, বুঝতে পারছো? তো এটা হচ্ছে লেডের আর কি, এখান থেকে আমরা বুঝবো যে এটা হচ্ছে লেডের মেল্টিং পয়েন্ট। আর এই পাশে দেখো যদি রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা যে টিন আছে, টিনের বরাবর দেখো সর্বোচ্চ টেম্পারেচার কত হচ্ছে 230, তার নিচে আছে সম্ভবত। তার মানে এর চেয়ে একটু কম হবে। আচ্ছা, কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কি জানি কি নয়েজ আসতেছিল তো জানেন ভাবে। আচ্ছা দেখো এইদিকে, তার এইখানে একটা ফেজ দেখো আলফা, আর এই পাশে ডানে একটা দেখো একটা ন্যারো ফেজ, মানে ছোট হয়ে গেছে, দেখছে বিটা। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফেজ। তো এই ফেজের মধ্যে আলফা যে ফেজ আছে, এই ফেজের মধ্যে কি আছে, লেডও আছে টিনও আছে, ঠিক আছে? আবার বিটা যে ফেজ, এর ভিতরে লেড ও টিন আছে। কিন্তু এই যে আলফা ফেজের কম্পোজিশন আর বিটা ফেজের কম্পোজিশন, এই কম্পোজিশন গুলো আলাদা হবে, মানে লেডের কন্টেন্ট বেশি আছে বা টিনের কন্টেন্ট বেশি আছে, এইরকম আর কি ভ্যারি করবে, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস হচ্ছে আলফা বা জিনিসটা একটা খেয়াল করো, এই ডায়াগ্রামটা হচ্ছে লেড আর টিনের। যদি লেড অথবা টিন দুটাই যদি একেবারে কমপ্লিট সলিবিলিটি হয়, মানে দুইটা যদি 100% একটা একটার ভিতরে সলিবল হয়ে যেত, তাহলে এখানে আমরা কি পেতাম, একটা ডায়াগ্রাম পেতাম শুধু, মানে এতগুলো লাইন টাইন এগুলো আসতো না, বুঝতে পারছো? সেখানে শুধু হচ্ছে একটা ফেজই থাকতো, একটা হচ্ছে কমপ্লিট ফেজ। হ্যাঁ, ধরো কমপ্লিট আলফা ফেজ অথবা বিটা ফেজ থাকতো। এই এতগুলো আলফা বিটা বা আদার্স যে লিকুইড টিকুইড এগুলো আছে, ইউরেকটিক, এই ফেজগুলো আসতো না এখানে। তার মানে এখানে হচ্ছে বুঝাচ্ছে কি কমপ্লিট সলিবল না, তার মানে হচ্ছে পার্শিয়ালি সলিবল, বুঝতে পারছো? তো পার্শিয়ালি সলিবল হওয়ার জন্য দেখো রুম টেম্পারেচারে কি ফেজ পাইছি, আলফা আর বিটা ফেজ। তো এই ফেজগুলো ডিপেন্ড করে টেম্পারেচারে। খেয়াল করো যে আলফা ফেজটা দেখো কতক্ষণ পর্যন্ত, এখানে দেখা যাচ্ছে মিনিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 327, এটা মনে করো 316। দেখো আলফা রিজনটা এইটা, তার মানে হচ্ছে আলফা 316 পর্যন্ত এই রেঞ্জ পর্যন্ত থাকতে পারবে। আর একটা ফেজ কখন মনে করো ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে, সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে কম্পোজিশন আর একটা হচ্ছে টেম্পারেচার। মানে আলফা ফেজ দেখো তুমি যদি টেম্পারেচার এক সময় আর কি বাড়াতে পারে 327 বা এর বেশি করে দাও, তাহলে হচ্ছে ও আর আলফা ফেজ থাকবে না, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। আর আরেকটা কি, যদি কম্পোজিশন বাড়াতে থাকো, তার মনে করো লেডের ভিতরে এই যে টিন কম্পোনেন্ট কত, এতে ম্যাক্সিমাম এখানে আছে 19%, তার মানে 19% পর্যন্ত যদি টিন দেওয়া হয় লেডের ভিতরে, ততক্ষণ আলফা থাকে। কিন্তু এর বেশি দিলে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, আলফার সাথে লিকুইড আর একটা ফেজ বা আলফা প্লাস বিটা ফেজ যদি নিচের দিকে আসলে টেম্পারেচার যদি কমাই দিই, তাহলে আলফা প্লাস বিটা ফেজ তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ফেজ সেটা ডিপেন্ড করবে টেম্পারেচার আর কি কম্পোজিশনের উপর। তবে ফেজ ডায়াগ্রামে আরেকটা জিনিস আছে, মানে আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে প্রেসার। তো প্রেসারটা এখানে নেগলেক্ট করা হয়েছে, তো প্রেসারের কথা আমরা বলবো না। তার মানে যদি আমি ফুললি বলি, তাহলে যে একটা ফেজ ডিপেন্ড করে তিনটা ভ্যারিয়েবলের উপর, একটা হচ্ছে কম্পোজিশন, একটা টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। প্রেসারটা এখানে নেগলেক্ট করছে, তো প্রেসারটা বাদ থাকে। বুঝতেছো? তোমরা কি বুঝলা যে একটা ধরো মানে ইকুইলিব্রিয়াম ফেজ তাহলে হচ্ছে কিভাবে চেঞ্জ হবে, বা ইকুইলিব্রিয়াম ফেজ স্টেবল হতে গেলে কি কি প্যারামিটার মেইনটেইন করতে হবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু বুঝলেই হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার এখানে যেরকম আলফা বিটা নামকরণ করা হয়েছে, তারপরে স্যার হচ্ছে আয়রন কার্বন যেটা, ওটাতে আবার স্যার বিটা ছিল না গামা ছিল, মানে এটার নামকরণ গুলো কি স্যার র্যান্ডম নাকি স্যার কোন নির্দিষ্ট ক্যাটাগরি আছে স্যার? এইগুলোর নাম, এই যে আলফাবিটা তোমার নামকরণ করা হয়েছে, এগুলো হচ্ছে গ্রিক আলফাবেট থেকে, বুঝতে পারছো? ধরো একটা, এটা তুমি আলফাবিটা না এবিসি আকারেও নাম করা যায়, তো সমস্যা নাই। এরা যখন নাম করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার গ্রিক লেটার গুলোই আসে, যে আলফা ধরো শুরু করছে এইভাবে, মনে করো গ্রিক লেটারের প্রথম লেটার হচ্ছে আলফা, তারপর বিটা, গামা, বুঝতে পারছো? এই সিকোয়েন্স আসছে, এই ফেজ গুলোর নাম ওইভাবে দিয়েছে, বুঝতে পারছো? এটা কোনো ইয়ে না ফেজ এগুলো যে, কিন্তু এগুলো হচ্ছে তোমার হচ্ছে কমার্শিয়ালি, মানে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এগুলো, বুঝতে পারছো? তবে নামকরণ করার ক্ষেত্রে সায়েন্টিস্টরা চাইলে এবিসি দিয়েও করতে পারতো, অসুবিধা নেই। কিন্তু এবিসি দিলে যে আদার্স গুলো ধরো এই যে পয়েন্ট গুলোর নাম দিয়ে এবিসি আবার দেয়, তখন একটা ডিস্টিংগুইশড ফেজ, মানে আলফা একটা ডিস্টিংগুইশড ফেজ। এখন ধরো এই লেড, এই ডায়াগ্রামের কি জন্য আলফা, ধরো আলফা মানে একটা এই লেড বা টিনের জন্য। এখন যদি আয়রন কার্বনের ক্ষেত্রে বলি, আলফা মানে আপনার অন্য কিছু বোঝাবে, বুঝতে পারছো? সেটা ডিস্টিংগুইশড একটা ফেজ বোঝাবে। বাট এর হচ্ছে এইখানে যে আলফার কম্পোজিশন আলাদা, আবার অন্য আরেকটা ডায়াগ্রামের ক্ষেত্রে মনে করো আলফার কম্পোজিশন আলাদা। তবে একটা জিনিস করো, এই যে আলফা মানে যে এখানে যে ফেজটা আছে, তার মানে কি এই ফেজের মধ্যে লেড টিন দুইটাই আছে, বাট কি আছে, এটা হচ্ছে কমপ্লিট সলিবিলিটিতে আছে, বুঝতে পারছো? জি স্যার। আবার বিটার ক্ষেত্রেও তাই, বিটার একটা ডিফারেন্ট ফেজ, বাট এর ক্ষেত্রেও কি লেড মানে সলিউবল অবস্থায় আছে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, যদি টেম্পারেচার ধরো রুম টেম্পারেচার আসে, মানে ধরো যে 0 এরকম পজিটিভ কাছাকাছি আসবে, আর যদি কম্পোজিশন ধরো এবার বাড়াতে থাকি 0 এর মধ্যে ধরো মনে করো 2%, খুব কম, তার বেশি দিলে কি আসতে যাবো আলফা প্লাস বিটা ফেজ। তার মানে হচ্ছে এই যে
টিন বা কি বলে টিন আর লেড ডায়াগ্রামে তাহলে রুম টেম্পারেচার যে ফেজটা পাচ্ছি সেটা কি আলফা প্লাস বিটা ফেজ, বুঝতে পারছো? জি স্যার। তো এইরকম এই স্টিলের ক্ষেত্রেও এইরকম ফেজগুলো আসবে। আর একটা জিনিস খেয়াল করো, এই যে এইখান থেকে এই লাইনটা দেখো, আমি আরো দিয়ে যে লাইনটা দিয়েছি 327 থেকে শুরু করে এই যে এখানে আসছে ই, তারপরে এই যে এই 230 ডিগ্রি, এই যে এই ব্ল্যাক যে লাইনটা, বুঝতে পারছো? এই লাইনের উপরে দেখো তো কি ফেজ আছে, শুধু লিকুইড স্যার। লিকুইড। তার মানে এই লাইনের উপরে আছে লিকুইড, আর নিচে কি আছে? এই লাইনের নিচে দেখো থাকতে পারে এই সোজা যদি আমি ধরি লিকুইড প্লাস কি আছে আলফা, এই পাশে যদি আমি রাইট হ্যান্ড সাইডে আসি তাহলে কি আছে লিকুইড প্লাস বিটা। তো বিটা যে ফেজ এগুলো কিন্তু সলিড ফেজ, বুঝতে পারছো? এগুলো না লিকুইড নাই। তার মানে একটা জিনিস খেয়াল করে, এই যে ব্ল্যাক লাইন, এই লাইনের নিচে কি আছে লিকুইড প্লাস সলিড আছে, কিন্তু উপরে কি আছে লিকুইড স্যার উপরে। অনলি লিকুইড না? জি তো স্যার। এই লাইনটাকে বলা হবে হচ্ছে লিকুইডাস লাইন, বুঝতে পারছো? তার মানে ডেফিনেশন এরকম যে লিকুইডাস লাইনের উপরে শুধু কি থাকবে অনলি লিকুইড থাকবে। বোঝা গেল? জি স্যার। আর নিচে তো হচ্ছে লিকুইড থাকতে পারে, বাট উপরে কোনো সলিড থাকবে না, উপরে থাকবে হচ্ছে লিকুইড। এটা হচ্ছে লিকুইডাস লাইনের আর কি ডেফিনেশন। আর এই যে সোজা যে লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, এই যে 19 থেকে 19 ই, আর এই পাশে ধরো বিটা ফেজ, এই যে সোজা যে লাইন আছে খেয়াল করো, হ্যাঁ, এই লাইনের নিচে দেখো তো কোনো লিকুইড ফেজ আছে? না স্যার, দুইটা সলিডের মিশ্রণ স্যার। হ্যাঁ, দুটো সাইডে মিশে, কিন্তু উপরে কি লিকুইড আছে? উপরে দেখো এইখানে লিকুইড আছে, লিকুইড আছে। তো এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটা সেকেন্ড যে ব্ল্যাক লাইন, যেটা স্ট্রেট লাইন, যেটা এটা আগামে, এটা হচ্ছে সলিডাস লাইন। তো সলিডাস লাইনের ডেফিনেশন তাহলে হচ্ছে উল্টা, লিকুইড আছে। তার মানে কি এর নিচে সলিডাস লাইনের নিচে কি থাকবে সব সলিড, আর উপরে লিকুইড থাকতে পারে, লিকুইড প্লাস সলিড থাকতে পারে। বুঝা গেল সলিডাস আর লিকুইডাস লাইনটা কি? স্যার স্যার ওই যে বামে স্যার আলফা ফেজ আর ডানে স্যার বিটা ফেজ, স্যার এইটা একটু স্যার বুঝতে পারছি না। মানে স্যার মিশ্রণ হলে তো স্যার আলফা প্লাস বিটা হয় বুঝলাম, আর উপরে স্যার লিকুইড, মাঝখানে লিকুইড প্লাস স্যার আলফা, লিকুইড প্লাস বিটা, স্যার এটাও আচ্ছা বুঝলাম। আচ্ছা আচ্ছা, স্টপ মানে স্টপ, কথাগুলো ইয়ে হচ্ছে। আচ্ছা, এখন দেখো, মনে করো এই যে ফেজটা পাইছি এটা হচ্ছে আলফা এই পাশে এই রিজনে, আর এই পাশে যে রিজনে যে ফেজ পাইছি সেটা হচ্ছে বিটা। এখন ধরো এই দুটো ফেজ যদি দুইয়া দেওয়া হয়, তোমার বাকি যে রিজন গুলো আছে, মনে করো এই যে এই রিজনটা, এই ট্রায়াঙ্গেলটা, আর এই পাশে হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডের ট্রায়াঙ্গেল। তো এই ফেজগুলোতে এইগুলোতে কোন ফেজ আসতেছে বা কিভাবে আসছে সেটা জানার জন্য তোমাদের টাই লাইন ড্র করতে হবে। ওই আমি টাই লাইনের কথা বলছিলাম, দাঁড়াও আমি একটা লাইন ড্র করে দেখাই। মনে করো এই তুমি হচ্ছে এখন মনে করো তোমাকে দেওয়া হয়েছে এরকম যে তুমি জানো এখানে হচ্ছে আলফা ফেজ আছে, আর এই পাশে এই যে ন্যারো সাইড এখানে হচ্ছে বিটা ফেজ আছে। কিন্তু এই যে এই ফেজগুলো মানে লিকুইড প্লাস আলফা ফেজ, বা নিচে ধরো যে আলফা প্লাস বিটা, বা এই পাশে লিকুইড প্লাস বিটা, এই রিজিয়ন গুলোতে কোন ফেজ আছে সেটা জানার জন্য তোমার টাই লাইন ড্র করা এইরকম ভাবে। এইভাবে আমি টাই লাইন ড্র করবো এই রিজনে। কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এই যে কালো মনে করে লাইনটা ড্র করলাম, এখন বুঝতে পারছো? এখন এই লাইনটা যে দুইটা ফেজে বা যে দুইটা রিজিয়নে টাচ করবে, ওই ফেজগুলাই হবে হচ্ছে এই রিজিয়নের ইম্পর্টেন্ট ফেজ। এখন খেয়াল করো তো, এই যে টাই লাইনটা এটা কোন এই পাশে কাকে টাচ করছে? এই লেফট হ্যান্ড সাইডে আলফাকে টাচ করে নাই? বুঝতেছো না? জি স্যার। জি স্যার। মনে করো লেফট সাইডে আছে কি আলফাকে টাচ করছে, তার জন্য এই রিজনে একটা আলফা, প্লাস রাইট হ্যান্ড সাইডে কাকে টাচ করছে? লিকুইড। মানে এই রিজনের যে দুইটা ফেজ আছে কোনটা? লিকুইড প্লাস আলফা, বুঝতে পারছো? আলফা। এখন এই জিনিসটা আমি নিচে মানে অ্যাপ্লাই করবো। এই যে এইখানে আসো, এই যে আলফা প্লাস যে বিটা যেটা আছে না, এইখানে যদি আমি আবার ড্র করি সেম লাইনটা, তাহলে কি হবে? মনে করো এই রিজনে কি আছে, রুম টেম্পারেচার কি আছে আমি সেটা জানতে চাচ্ছি। মনে করো এইভাবে ড্র করে দাও। এখন দেখো তো এইখানে কি থাকবে? দেখো এই টাচ করছে কাকে? এই পাশে কাকে টাচ করছে? আলফাকে না? জি স্যার। আর এই পাশে কাকে টাচ করছে? এই যে স্যার বিটা। বিটাকে, বুঝতে পারছো? তো এই জন্য এই রিজনটা হচ্ছে আলফা প্লাস বিটা। তো আর এই যে কালো মানে যে ব্ল্যাক লাইন যেটা ড্র করছি, এগুলোকে বলা হয় টাই লাইন। মানে এই টাই লাইনের মাধ্যমে তোমার কোনো রিজিয়নে কি কি ফেজ আছে সেই ফেজটা ধরো ডিটেক্ট করতে বা মানে ওইটা ডিটারমিন করতে এই টাই লাইনটা ড্র করা হয়। বোঝা গেল এটা? জি স্যার। আর একটা জিনিস আছে এখানে যেটা বোঝাবো, সেটা হচ্ছে এই যে ই পয়েন্টটা দেখো, ই দিয়ে বোঝাচ্ছে যে ইউটেকটিক। এখানে শুধু সংক্ষেপে ই বলা হয়েছে। এই ই মানে ইউটেকটিক। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই রিজনে কি কি আছে? লিকুইড প্লাস সলিড, তাই না? আর তাহলে এই পজিশনে যে 6 ই পয়েন্ট যেটা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই পাশে আবার তাকাও, এইখানে প্লাস মানে সলিড আছে মানে এখানে, কিন্তু ই পয়েন্ট যেখানে আছে সেখানে কি আছে বলতে পারবো কেউ? স্যার লিকুইড প্লাস আলফা প্লাস বিটা স্যার। মানে স্যার সব
কঠিন, দুটাই কঠিন আবার দুটাই সরল। এটাই, তার মানে যে এই পজিশনে দেখো তিনটা জিনিসই আছে, লিকুইড আছে আর সলিড আছে দুই টাইপের, আলফা কিন্তু এক টাইপের সলিড, বিটা কিন্তু আরেক টাইপের সলিড, বুঝতে পারছো? তার মানে এই ই পয়েন্টে দেখো কি আছে, আমার একটা লিকুইড আছে আর দুইটা ডিফারেন্ট টাইপের কি আছে, সলিড ফেজ আছে। হ্যাঁ, এখন যদি আমি ইউটেকটিভ পয়েন্ট বলি তাহলে তোমরা ধরে নিবা এরকম যে ইউটেকটিভ পয়েন্টে ধরো একটা লিকুইড আর দুইটা ডিফারেন্ট সলিড কি একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, বুঝা গেল? এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তোমাদের জানতে হবে টেম্পারেচার আর কম্পোজিশন। তাহলে এখানে দেখো কম্পোজিশনটা কত আছে 61.9%, এটা হচ্ছে টিন। হ্যাঁ, আর বাদ বাকি রেস্ট অফ কত, তাহলে তোমার হচ্ছে 30.1%, ওটা হবে তাহলে কি দেখবে লেড। এটা কম্পোজিশন জানতে হবে। আর হচ্ছে টেম্পারেচারটা কত 183 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছো? আর যদি আমি বলি এই ডায়াগ্রামে ইউটিলিটি পয়েন্ট কোথায় ফর্ম করে, তখন তোমাদের এইগুলো বলতে হবে, এই টেম্পারেচার আর কম্পোজিশন। আর জানতে হবে যে ইউটিলিটি পয়েন্টটা কি নরমালি। তো ইউটিলিটি পয়েন্ট কি, এটা তো বোঝা গেল নাকি? জি স্যার। এটা এভাবে মনে রাখবা যে একটা লিকুইড আর টু ডিফারেন্ট সলিড, হ্যাঁ, যখন একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে সেটাকে বলা হবে ইউটিলিটি পয়েন্ট। আর তাহলে এর সাথে একটা জিনিস আছে ইউটিলিটি টেম্পারেচার। তাহলে ইউটিলিটি টেম্পারেচার কাকে বলা হবে, এরকম ভাবে সংজ্ঞা দিবে, ডেফিনিশনটা দিবে, ধর যে টেম্পারেচারে লিকুইড বা যে ডিফারেন্ট টাইপস অফ সলিড গুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। বাইকে আবার আরেকটা বলা হয় ইউটিলিটি রিঅ্যাকশন। তো একই জিনিস জাস্ট এর সংজ্ঞায় চেঞ্জ করে দিবা। যদি ইউটিলিটি কম্পোজিশন বলে তাহলে বলবো যে কম্পোজিশন দিয়ে, আর ইউটিলিটি টেম্পারেচার বললে ইউটেকটিভ টেম্পারেচার কথা বলবা। আর যদি ইউটেকটিভ পয়েন্টের কথা আসে তখন জাস্ট এই এভাবে বললে হবে লিকুইড আর দুইটা ডিফারেন্ট সলিড। তো এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, বেসিক কথাবার্তা এই মানে তোমার হচ্ছে ফেজ ডায়াগ্রাম, এগুলো হচ্ছে আর নরমাল বেসিক কথাবার্তা, সলিড লাইন, লিকুইড লাইন, ইউটেকটিভ পয়েন্ট, আর এই ডিফারেন্ট টাইপ অফ ফেজ কিভাবে ডিটারমাইন করা যায়, মানে টাই লাইন ড্র করে। তো পরেরটা ছিল তো আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি স্যার। এই ডায়াগ্রামটা তোমরা এক মিনিট আগে দেখে নাও। এই যে গোল গোল দাগ দেওয়া আছে মানে সার্কেল যেগুলো, এগুলো দেখার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে পয়েন্ট গুলো দেখো, এই যে রেড কালার লাইন, হ্যাঁ, এই পয়েন্ট গুলো আর হচ্ছে পয়েন্টের টেম্পারেচার আর কম্পোজিশন আর ডিফারেন্ট পার্ট গুলো একটু দেখে নাও যে কোথায় কি ফেজ গুলো আছে। আচ্ছা দেখো, তোমাদের এই ডায়াগ্রামটা আর কি ড্র করতে হবে, বুঝতে পারছো? ফ্রি হ্যান্ডে ড্র করা শিখতে হবে। আর এই মেটালার্জির এই ডায়াগ্রামটা হলো একদম হচ্ছে বেসিক জিনিস, বুঝতে পারছো? এই ডায়াগ্রামটা মানে এমন ভাবে তোমাদের হচ্ছে মাথায় থাকতে হবে সবসময়। জাস্ট এটা মনে রাখতে হবে যে এখানকার আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যদি না বুঝো, মানে এই ডায়াগ্রামটা তুমি যদি ঠিকভাবে না বুঝো তাহলে পরের জিনিসগুলো বুঝতে পারবে না। কারণ হচ্ছে যা আমি এরপরে যাই কিছু বলবো না কেন সবকিছু এই ডায়াগ্রামের সাথে রিলেটেড আসবে। এমন হবে যে একটা বিষয় বুঝাচ্ছি, সেখানে হচ্ছে যে অস্টেনাইট যে ফেজ আছে, অস্টেনাইটের যে রিজিয়ন, এই রিজিয়নটা মনে করো এই রিজিয়ন সম্পর্কে মানে রিজিয়ন থেকে ইনফরমেশন গুলো নিয়ে সামনের দিকে আগানো হবে, এরকম মানে সামনের দিকে লেকচার গুলো দেওয়া হবে, বুঝতে পারছো? তো তোমাদের মাথার মধ্যে এই ডায়াগ্রামটা থাকতে হবে। তো সেটা ফার্দার জিনিসগুলো বুঝতে পারবো না, বুঝতে অসুবিধা হবে তখন। কারণ এখান থেকে এই যত যা কিছু সব এই ডায়াগ্রামের উপর বেস করে তৈরি। মনে করো তোমার টোটাল স্টিল কিভাবে তৈরি করা হবে বা স্টিল টাইপ, বুঝতে পারছো? সবকিছু এই এই ফেজ ডায়াগ্রামের উপর আর কি ডিপেন্ডেন্ট, স্টিল কাস্ট আয়রন সবকিছু। তো এটা একটু ভালোভাবে বুঝতে হবে। তোমার এখান থেকে জানতে হবে হচ্ছে টেম্পারেচার গুলা। এক তো এই যে ডায়াগ্রামে ধরো এই যে স্পেশাল রিজিয়ন মানে স্পেশাল লাইন গুলো যে আছে ডায়াগ্রাম ড্র করা শিখবে, আর এগুলো হচ্ছে টেম্পারেচার লাগবে প্রত্যেকটা পয়েন্টের। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে ধরো এখানে যেমন দেওয়া আছে কত 1538, এই লাইনে দেখো একটু কমে 1493, এখানে 1400, বুঝতে পারছো? এই প্রত্যেকটা মানে এই ডায়াগ্রামটা আর কি টোটালি তোমাদের মাথার ভিতরে থাকতে হবে। আর এই এর সাথে হচ্ছে টেম্পারেচার আর কম্পোজিশনটা, কোন লাইনে কোন টেম্পারেচার কম্পোজিশন আছে, আর এই যে প্রত্যেকটা রিজিয়নে ধরো ফেজ গুলা কি কি আছে, এইগুলা মানে টোটালি এই ডায়াগ্রামটা আয়ত্ত করতে হবে। তো এখন দেখো
এই ডায়াগ্রাম তো এই যে বুঝতেছো যে 0 1 2 যেগুলো দেওয়া আছে 3 4 5 এইগুলো হচ্ছে তোমার হচ্ছে ইয়া কি কার্বনের পার্সেন্টেজ, বুঝতে পারছো? আর এর ভিতরে হচ্ছে এই পাশে হচ্ছে আয়রন, মানে আয়রন আছে, আয়রনের সাথে এই যে 1 2 3 এগুলো হচ্ছে কি কার্বন, মানে যদি এখানে ধরো এইখানে আমি কম্পোজিশন ধরি 2% কার্বন, তার মানে হচ্ছে কি না ব্রেস্ট অফ দ্য পোর্শন মানে 98% হবে এখানে হচ্ছে কি আয়রন, বুঝা গেল? জি স্যার। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ব্লু কালার দিয়ে দুটো পোর্শনে ভাগ করেছে, দেখো স্টিল আর কাস্ট আয়রন, এগুলো যদিও বলছিলাম যে 2%, মানে আয়রনের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে কত স্টিলে 2% কার্বন থাকতে পারবে, তখন ততক্ষণ পর্যন্ত ওকে স্টিল বলা হবে, আর যদি 2% ওভারটেক করে দেয় তখন সেটা হবে এক্সিড করলে কাস্ট আয়রন। তো কাস্ট আয়রনের লিমিট হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 6.7% এখানে বলা আছে, কিন্তু আসলে হচ্ছে 6.67%। এই ডায়াগ্রামের যে পয়েন্টগুলো বলা আছে বুঝতে পারছো, এগুলো হচ্ছে সব বইয়ের সাথে 1 2 ডিগ্রি টেম্পারেচারের একটু ডিফারেন্স আছে। তোমরা হচ্ছে বইতে যে ডায়াগ্রাম মানে টেম্পারেচার বলা আছে সেই টেম্পারেচারটা পড়বা, এখানে হচ্ছে একটু কম আছে। যেমন ধরো এখানে যে এই যে অস্ট্রেলিয়ার এখানে 912 ডিগ্রি, এটার মধ্যে 913 ডিগ্রি হবে, বুঝতে পারছো? আবার এই যে এখানে 727 আছে, এটা হচ্ছে 723, এইরকম আর কি আছে। তো বইতে যেটা আছে তোমরা বই থেকে পড়ে নিবা, বাট এই ডায়াগ্রামটা এটা এখানে স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বলে এখানে দিছি। আর এই যে সুন্দরভাবে মাইক্রোস্ট্রাকচার বা ডিফারেন্ট ফেজ গুলো একদম ডিনোট করা আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই ফেজটা মাঝখানের এটা হচ্ছে অস্টেনাইট রিজিয়ন, বুঝতে পারছো? তারপর এইখানে এই যে ন্যারো যে ফেজটা 800 ডিগ্রি A2 যে এটা দেখানো হয়েছে, এর ভিতরে আছে দেখো ফেরাইট, এই যে আলফা ফেরাইট, এখানে হচ্ছে একটা ফেজ। যেমন ধরো এর আগে যে আলফা বিটা বললাম না, মনে করো এরকম ফেজ। তো এই ফেজ গুলার হচ্ছে কম্পোজিশন আবার আছে পরবর্তীতে নেক্সট স্লাইড গুলোতে, তখন বলবো। জাস্ট এই ফেজ গুলোর নাম মনে রাখো। আলফা মানে হচ্ছে ফেরাইট, অস্টেনাইট ফেজ, এগুলো হচ্ছে ডিফারেন্ট ফেজ। আর এই যে এখানে দেখো 1400 এর উপরে 1400 থেকে 1600 এই যে ন্যারো যে ছোট্ট একটা ঘর, এটাকে বলছে ডেল্টা। এটা হবে ডেল্টা ফেরাইট। এখানে যেমন দেখছো আলফা ফেরাইট, এটা নিচে 600 ডিগ্রি এখানে, আর উপরে যে 1400 ডিগ্রি যে ন্যারো ঘর সেটা হবে হচ্ছে ডেল্টা ফেরাইট। আর A4 তো এখানে বললাম যেটা ধরো অস্টেনাইটের ফেজ। আর এই যে নতুন একটা লাইন আছে দেখো ACM, মানে A সাবি CM যেটা, আর এই পাশে আছে A3। তো এই লাইনগুলোর নাম হচ্ছে ক্রিটিক্যাল লাইন দুটাকে। এইগুলো হচ্ছে আপার ক্রিটিক্যাল, লোয়ার ক্রিটিক্যাল, এগুলো পরের মানে নেক্সট চ্যাপ্টারে আছে, তখন এগুলো পড়াবো, এখন না। আর এই যে A1 যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল লাইন বলা হয় এটা। আর প্রত্যেকটা পয়েন্টের দেখো কম্পোজিশন গুলো একটু দেখে নাও। এই যে এখানে তো দেখতেছো 2%। আচ্ছা তাহলে এখানে বলো তো তোমরা ইয়া বলতে পারবা ইউটেকটিভ, এর আগের ডায়াগ্রামে তো তোমরা ইউটেকটিভ পয়েন্ট দেখছো, এই ডায়াগ্রামে ইউটেকটিভ পয়েন্ট আছে, এখন বলো তো ইউটেকটিভ পয়েন্টটা কোনটা হবে? স্যার ইউটেকটিভ পয়েন্ট হবে স্যার এখানে। আচ্ছা আচ্ছা পরে ওটা পরে বলা আছে বলে 430 লেখা আছে স্যার। হ্যাঁ দেখো দেখো 430 মানে 430 না, এটা হচ্ছে 4.3%, বুঝছো? এটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ। জি স্যার। 4.3। এই দেখো তার উপরে কি আছে, এটা হচ্ছে লিকুইড, বুঝতে পারছো? তার মানে সব স্টিল এখানে হচ্ছে লিকুইড ফর্মে আছে। যে এই লাইনের উপরে যে 4.30 বা এই লাইনটা আছে যেটা টপ মোস্ট যে লাইন, সেই লাইনের উপরে যে ফেজগুলো আছে সব লিকুইড। এখন মনে করো এই পজিশন থেকে যদি কুল করতে শুরু করা একটা জিনিস, এই যে সর্বোচ্চ ম্যাক্সিমাম পয়েন্ট আছে কত ধরো এখানে 1538, তার মানে স্টিল বা এই যে আয়রন কার্বন যে কম্পোজিশন আছে এটাকে যদি আমি ম্যাক্সিমাম 1538 ডিগ্রির উপরে হিট করি, তাহলে সেটা কি হয়ে যাবে লিকুইড, বুঝতে পারছো? এখন লিকুইড থেকে যদি আমি কুল করি তাহলে হচ্ছে কি হবে, মানে কোন কোন মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো আমরা দেখতে হবে। মানে এর আগে ওই যে কুলিং কার্ভ দেখছো না প্রথম দিনে যে পড়াইছিলাম, আয়রনের কুলিং কার্ভ, মানে কি আয়রন লিকুইড থেকে চেঞ্জ হয়ে যেতে কি থাকে, মানে লিকুইড থেকে যদি মনে করো 1400 ডিগ্রি নিচে নামানো হয় এক সময় দেখা যায় কি ডেল্টা আয়রন ফর্ম করে, তারপরে কি ফর্ম করতেছে একবার বিসিসি আয়রন, হ্যাঁ, তারপর হচ্ছে এফসিসি, আবার রুম টেম্পারেচারে এসে আবার বিসিসি ফর্ম করে। মানে এই যে এরকম চেঞ্জ হয় রুম মেল্টিং, মানে লিকুইড থেকে রুম টেম্পারেচার পর্যন্ত যে চেঞ্জ গুলো আসে সেই চেঞ্জ গুলো দেখানোর জন্য আমরা কুলিং কার্ভ পড়ছিলাম। তো এই ডায়াগ্রাম থেকেও কুলিং কার্ভটা পড়তে হবে। তার আগে হচ্ছে ফেজ গুলোর কথা বলি। তোমরা কি ফেজ গুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে গেছো? দেখো তো এই যে পারলাইট, ফেরাইট, হ্যাঁ এগুলো নাম বলবো পরে। পারলাইট, ফেরাইট, মানে ফেরাইট তো একটা কমার্শিয়াল নাম, এই পারলাইট এটা হচ্ছে কমার্শিয়াল নাম। আর কাস্ট আয়রনের এদিকে খেয়াল করো, দেখো এখানে আছে কি সিমেন্টাইট, পারলাইট আর লেডেবুরাইট, নতুন একটা টার্ম হচ্ছে, ধরো হচ্ছে সিমেন্টাইট, পারলাইট, লেডেবুরাইট। তো এর মধ্যে সব মানে সবকিছুই আছে। আলফা এই দেখো এই রিজিয়নটা কত, 2% যে রিজিয়নটা আছে যে এসসিএম লাইনের আমাদের যে ডট ডট কালার, তার এই পাশে দেখো যা কিছু আছে সবকিছু কি ফেরাইট, বুঝতেছো? আচ্ছা হচ্ছে ফেরাইট, পারলাইট আর কি, মানে দুইটা জিনিস পারলাইট আর ফেরাইট।
আর 1% এই পাশে দেখো একটা লাইন যেটা বলছে হাইপো ইউটেক্টয়েডের এই পাশে মানে হাইপার ইউটেক্টেড রিজিয়ন শুধু দেখো এখানে আছে হচ্ছে পারলাইট আর সিমেন্টাইট। হ্যাঁ 2% কস করে এই পাশে আসো, রাইট সাইডের দিকে আসো, দেখো কি আছে সিমেন্টাইট পারলাইট আর লেডেবুরাইট। এখানে কিন্তু ফেরাইট নাই কোনো, নাকি না ফেরাইট আছে? স্যার আলফা তো আছে স্যার। হ্যাঁ আলফা আছে, আলফা মানে ফেরাইট, কিন্তু এখানে হচ্ছে কম্বাইন্ড বলা আছে। এই যে তোমার এই রিজনটা আলফা প্লাস এই যে কি দেখছো Fe3C না, এটা মনে করো হচ্ছে সিমেন্টাইট বা এটাকে বলা হয় আয়রন কার্বাইড একসাথে। তো টুগেদার এই ফেজটাকে একসাথে বলা হয় হচ্ছে পারলাইট, বুঝতে পারছো? তো এই জন্য এখানে হচ্ছে পারলাইট আর সিমেন্টাইট বলা আছে, যে আলফার কথাটা আর বলা হয়নি, মানে পারলাইটের ভিতরে এই ফেরাইটটা আছে। আর এই যে এই পাশে লাস্টে তো রাইট হ্যান্ড সাইডের যে ভার্টিক্যাল মনে করো লাইন, সেটা হচ্ছে সিমেন্টাইটের লাইন। হ্যাঁ এখন ধরো এই রিজন গুলাতে কোন কোন ফেজ আছে সেটা বের করার জন্য আমরা যদি টাইলাইন ড্র করি তাহলে কি এই ফেজ গুলো বের করতে পারবো না? আচ্ছা তোমরা বুঝতেছো না, আবার দেখছি। আচ্ছা তোমরা হচ্ছে এই যে মনে করো একদম সিঙ্গেল সিঙ্গেল ফেজ যেগুলো আছে সেইগুলো আগে দেখো। এই যে উপরে মানে 1400 ডিগ্রি উপরে যে ঘর, বুঝতে পারছো? এই ঘরটা হচ্ছে কি ডেল্টার, মানে ডেল্টা মনে করো ডেল্টা ফেজ এটা। তারপর নিচে যে A4 লেখা আছে যে ঘরটা, এই রিজিয়নটা, এটা হচ্ছে অস্টেনাইট মানে হ্যাঁ। তারপর এই যে 800 ডিগ্রি A2 লাইন দিয়ে ডিনোট করা হয়েছে, এটা হচ্ছে আলফা ফেজ, বুঝতে পারছো? এগুলো হচ্ছে সবকিছু কি সিঙ্গেল সিঙ্গেল ফেজ। এখন এগুলো জানা রাখো। রাইট মানে রাইট হ্যান্ড সাইডে আসো, এই যে এই রিজনটা যেটা দেখাচ্ছি মানে অ্যারো দিয়ে, এই যে মাঝখানে যে মানে এই যে একটা লাইন খেয়াল করো, এই যে রাইট হ্যান্ড সাইডে ভার্টিক্যাল যে লাইন, এটা হচ্ছে সিমেন্টাইটের লাইন, ঠিক আছে? আর মাঝখানে উপরে যে ঘরটা আছে সেটা হচ্ছে কি লিকুইড। হ্যাঁ তাহলে এখন বলো তো এই ঘরে কি থাকবে? আমি যে মনে আচ্ছা টাইলাইন ড্র করি একটা, বলো তো এই যে এই ঘর মানে এই ঘরে কোন ফেজ থাকবে এখন? স্যার এবারে থাকবে স্যার সিমেন্টাইট, তারপরে স্যার ওয়াই প্লাস এল মানে স্যার গামা প্লাস এল, মানে গামা প্লাস লিকুইড প্লাস হচ্ছে স্যার সিমেন্টাইট। না না আমি যে লাইন যেখানে ড্র করছি সেই পজিশনে বলো। তুমি যেটা বলতেছো এ কার সাথে টাচ করছে বলো তো? লিকুইড ফেজকে টাচ করছে না? জি স্যার লিকুইড স্যার। তার মানে কি হবে লিকুইড প্লাস সিমেন্টাইট, লিকুইড আর সিমেন্টাইট হবে। বুঝতে পারছো? এই ঘরে হচ্ছে আসবে হচ্ছে লিকুইড আর সিমেন্টাইট। তো এখন এই যে একটা কথা বলি, এই লিকুইড প্লাস সিমেন্টাইট দুটো একসাথে, এই দুটো একসাথে বলা হয় লেডেবুরাইট, বোঝা গেল? আরেকবার বলি, একটা জিনিস খেয়াল করো, এখানে এই পাশে হচ্ছে পারলাইটের এখানে আসো, বুঝতে পারছো? এই যে পারলাইটের এখানে এই যে ফেরাইট যেটা আছে, ফেরাইট আর কি আর একটা ফেজ আছে হচ্ছে সিমেন্টাইট। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফেজ, বুঝতে পারছো? এদের হচ্ছে কম্পোজিশন আলাদা, এদের টেম্পারেচার এক্সিস্ট করবে আলাদা, আবার হচ্ছে এদের হচ্ছে কি থাকবে মাইক্রোস্ট্রাকচার আলাদা। তার মানে হচ্ছে গ্রেইন সাইজ গুলো একরকম আসবে, ফেরাইটের গ্রেইন সাইজ একরকম, সিমেন্টাইটের গ্রেইন সাইজ আরেক রকম, বুঝতে পারছো? তার মানে হচ্ছে প্রত্যেকটা ফেজের এরকম ডিস্টিংগুইশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা একটা থেকে আলাদা, এদের হচ্ছে কি কার্বন পার্সেন্টেজ হবে আলাদা। তো এখানে আমি যেটা বলতেছি ফেরাইট একটা ফেজ, আবার এখানে কি সিমেন্টাইট হচ্ছে আলাদা ফেজ, কিন্তু ফেরাইট প্লাস সিমেন্টাইট দুটাকে একসাথে বলা হচ্ছে পারলাইট, বুঝলা? জি স্যার। দুইটা ফেজকে একসাথে কম্বাইনলি বলা হচ্ছে পারলাইট, ঠিক আছে? তো এখন আমি যে এখানে বলতেছি এই যে এখানে ধরো এই যে ব্ল্যাক লাইন এখানে যে মোটা যে লাইন ড্র করছে, তাহলে এই পেজে এখানে আসতে থাকতেছে কি এই পেজে দেখো কাকে টাচ করছে, এই পেজে সিমেন্টাইটকে টাচ করছে, বুঝতে পারছো? সিমেন্টাইট বা আয়রন কার্বাইড যেটা বলা হচ্ছে এটা সিমেন্টাইটকে, আর এই পেজে দেখো টাচ করতেছে লিকুইড। তার মানে এই ঘরের ভিতরে আছে কি লিকুইড প্লাস সিমেন্টাইট। তো এই দুই ফেজকে টুগেদার একসাথে কম্বাইনলি বলা হয় লেডেবুরাইট, বোঝা গেল? জি স্যার। ক্লিয়ার? তোমরা বুঝতেছো না জিনিসগুলা? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা বুঝলা। তাহলে যে এসিএম যে লেখা আছে মনে করো এইখান থেকে এই যে সিমেন্টের এই যে এই ঘরটা, এই ঘরে কে থাকবে তাহলে বলো? স্যার এই ঘরে থাকবে স্যার এদিকে স্যার অস্টেনাইট, আর এদিকে থাকবে স্যার হচ্ছে স্যার সিমেন্টাইট। হ্যাঁ এখানে যে দুটো বলা আছে যে এখানে কি থাকবে, এখানে থাকবে তাহলে হচ্ছে অস্টেনাইট আর সিমেন্টাইট। এদিকে স্যার সিমেন্টাইট স্যার। হ্যাঁ সিমেন্টাইট বলবে। এই মানে তোমার যে এসিএম বা A1 এই যে ঘরটা দেখতেছো এখানে যে এই টেস্টটা থাকবে, বুঝতে পারছো? তো এখন তোমাদের যেটা বললাম যে এই ফেজগুলো এখন তোমাদের খেয়াল রাখতে হবে যে কতক্ষণ পর্যন্ত এই ফেজগুলো ফর্ম করবে, বুঝতে গেল? মানে ধরো যে কম্পোজিশনের একটা বেস আছে, যেমন অস্টেনাইটের ম্যাক্সিমাম কত 2.14% কার্বন থাকতে পারে, কিন্তু এখানে দেখো এই যে আলফাতে দেখো আলফা ফেরাইটে ম্যাক্সিমাম কত যে 0.022% কার্বন থাকতে পারে, মানে খুব কম, বুঝছো? এই ফেজগুলোতে কার্বনের পার্সেন্টেজ তোমাদের জানতে হবে। আর
দেখো এই কতক্ষণ পর্যন্ত ফর্ম করবে, যেমন ধরো এই যে আলফা যে ঘরটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কত 912 ডিগ্রি পর্যন্ত ফর্ম করবে, মানে এই যে স্ট্যাবল। বুঝতে পারছো? 912 থেকে সেটা হচ্ছে দেখো যদি কম্পোজিশন পার্সেন্টেজ আমার কত 0.022% কার্বনের কম রাখি, তাহলে সে হচ্ছে কি রুম টেম্পারেচার পর্যন্ত কি ফর্ম করবে, আলফা ফেরাইট বা ফেরাইট ফর্ম করবে, মানে আলফা ফর্ম। সেটা হচ্ছে 912 পর্যন্ত মনে করো এক্সিস্ট করবে। তারপরে অস্টেনাইটের দিকে খেয়াল করো, দেখো অস্টেনাইট এই যে এই ঘরটা মনে করো এই যে এই তোমার হচ্ছে রেক্টেঙ্গুলার মধ্যে দেখাচ্ছে, এই ঘরটা মনে করো অস্টেনাইটের ঘর, এর বাইরে গেলে সে আর এক্সিস্ট করবে না, মানে পিওর ফর্ম মানে শুধু এই অস্টেনাইট ফর্মে থাকবে না। তো অস্টেনাইট কতক্ষণ পর্যন্ত সাস্টেইন করবে, দেখো অস্টেনাইটে ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ কত 2, আর টেম্পারেচার সে সর্বোচ্চ কত থাকতে পারবে এই যে এই ঘর পর্যন্ত, মানে ম্যাক্সিমাম যদি কম্পোজিশন এই সোজা ধরা হয়, মানে এই সোজা ধরলে কম্পোজিশনটা আসবে তোমার কত ম্যাক্সিমাম ধরো 0.5 এর মতো এরকম আসতেছে। ধরো সর্বোচ্চ তাহলে কত 1493 না, বুঝছো? জি স্যার, হ্যাঁ, জি স্যার, হাইয়েস্ট। মানে হাইয়েস্ট টেম্পিক পর্যন্ত ই করবে যদি তুমি ধরো এই সোজা কম্পোজিশন না, মানে এই পার্সেন্টেজে কার্বন না হয়, সময় 0.5 কার্বন পার্সেন্টেজ এরকম বাড়বে। কিন্তু যদি এবারে যদি এই সোজা ধরো মানে 1400 ডিগ্রি এই দিকে ধরো, তাহলে কিন্তু আর মনে করো 1400 ডিগ্রিতে মানে কম্পোজিশন লো কম্পোজিশনে সে আগেই অস্টেনাইট কি হয়ে যাবে, লিকুইডে পরিণত হবে বা অন্য ফেজে চলে যাবে। তার মানে হচ্ছে এই ঘরটা হচ্ছে তোমার হচ্ছে অস্টেনাইটের ফেজ। তো অস্টেনাইট সাস্টেন করবে ম্যাক্সিমাম হচ্ছে 1490 ডিগ্রি পর্যন্ত, আর ওতে ম্যাক্সিমাম কার্বন থাকবে 2.14%। হ্যাঁ, তো এই ফেজগুলোর আচ্ছা ডিস্টিংক্ট আরো পড়াশোনা আছে আরো আলাদাভাবে। আর মাঝখানে যে ঘরটা দেখতেছো এই যে ব্লু কয়েকটা, এটা কি ব্লু নাকি গ্রিন কালার নাকি এটা কি বলবে না, টিয়া কালার, এটা টিয়া কালার স্যার। হ্যাঁ টিয়া কালার, এই যে টিয়া কালারের কয়েকটা ডট আছে এই যে মাঝখানে এই ঘর, এই ঘরে তাহলে কি থাকবে যে A3 এর সাথে মানে এই পিন যে তোমার 800 ডিগ্রি দিয়ে ডিনোট করা আছে মিক্সচার স্যার, মিক্সার, এখানে কি থাকবে দেখো দুটো লাইন ড্র করে দিলে কি থাকবে, আলফাও থাকবে প্লাস এর সাথে কি থাকবে অস্টেনাইট থাকবে। অস্টেনাইট। বুঝতে পারছো? তাহলে দেখো অস্টেনাইট, তারপরে যদি নিচে চলে আসো এই যে রেড লাইন যেটা 727 ডিগ্রি যে লাইন আছে তার নিচে যদি চলে আসো তাহলে কি থাকবে, ওইখানে কি আর অস্টেনাইট থাকবে না স্যার, অস্টেনাইট থাকবে না। তার মানে হচ্ছে অস্টেনাইটের ইকুইলিব্রিয়াম রিজনটা তাহলে কত 700 থেকে মনে করো কত 1493 ডিগ্রি পর্যন্ত। বুঝতে পারছো? তার মানে অস্টেনাইট কি রুম টেম্পারেচারে আমি কি অস্টেনাইট পাবো? না স্যার। না স্যার, অসম্ভব স্যার। স্যার এটা হচ্ছে 1394 ডিগ্রি সেলসিয়াসে কি থাকবে স্যার? ওই যে ওখানে আলাদা করে একটা পয়েন্ট দেওয়া স্যার। 1394 আছে 1394 ডিগ্রি যদি তুমি এটা হচ্ছে ডিপেন্ড করবে, and যদি এই সোজা ধরো মনে করো যে এই যে ভার্টিক্যাল যে লাইন কালো মানে ব্ল্যাক লাইন যেটা আছে এই লাইন ধরা মানে হচ্ছে এই লাইনে কিছুই নাই, মানে কার্বন নাই। বুঝতে পারছো? মানে জিরো কার্বন পিওর পার্সেন্ট আয়রন স্যার। বুঝতে পারছো? জিরো মানে এটা আয়রন আছে, এখানে তোমার অস্টেনাইট থাকবে না। বুঝতে পারছো? এটা শুধু আয়রনের জন্য তখন হয়ে যাবে, মানে তখন তুমি কার্বন দিবা তখন কিন্তু এই ব্ল্যাক লাইন থেকে এই যে মানে রাইট সাইডের দিকে আসতে থাকবে। বুঝতে পারছো? তার মানে তুমি যদি এখানে অস্টেনাইট পেতে চাও তোমাকে কিছু পরিমাণ কার্বন দিতে হবে আগে, মানে যে 0.00 বা 0.01%। বুঝতে পারছো? এরকম কার্বন দিলে কেন অস্টেনাইট ফেজগুলো আসবে। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে তাহলে তোমার আমি ধরে নিচ্ছি যে তোমরা ম্যাক্সিমাম এই কোন রিজিয়নে কোন ফেজ আছে এখন তোমরা বলতে পারবা জিজ্ঞেস করলে যাবে যে কাউকে। যেমন এখানে দেখো এই যে 2.14% এর উপরে যে ঘরটা দিয়েছে দেখো এখানে আছে কি অস্টেনাইট প্লাস লিকুইড, মানে লাইন ড্র করলে দেখো এক পাশে অস্টেনাইট টাচ করতেছে এক পাশে যে লিকুইড টাচ করতেছে। তো এইভাবে আর কি তোমরা ইয়ে করতে পারবে এখন প্রত্যেকটা হবে। তো নতুন নতুন জিনিসটা আসলে একটা কি একটু পারলাইট, ফেরাইট, সিমেন্টাইট, লেডেউরাইট। বুঝতে পারছো? এটি ইম্পর্টেন্ট ফেজ। তবে এর বাইরে আর এগুলো হচ্ছে মোটামুটি বলা চলে যে একটা ইকুইলিব্রিয়াম ফেজ। তো তার মধ্যে হচ্ছে একটা জিনিস দেখো অস্টেনাইটটা ইকুইলিব্রিয়াম না, ওটা হচ্ছে মেটাস্টেবল ফেজ। কারণ হচ্ছে কি রুম টেম্পারেচারে আসতেছে না, মানে রুম টেম্পারেচার স্টেবল না। হ্যাঁ, তবে এর বাইরে আরো কিছু কমার্শিয়ালি আরো কিছু ফেজ আছে যেমন মার্টেনসাইট, স্টিয়ারাইট, এগুলো আছে। এগুলো হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ফেজ না, এই জন্য এই ডায়াগ্রামে দেখানো হয় না। তো এই ফেজগুলো আমাদের জানতে হবে যে ফেজগুলোর ক্যারেক্টারিস্টিক কি আছে, এগুলো হচ্ছে নেক্সট স্লাইডগুলোতে আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে দেখো এই যে হাইপো আর হাইপার ইউটেক্টয়েড স্টিল। কতদিনে ক্লাসিফিকেশন বলছিলাম যে লো কার্বন স্টিলের তিনটা ক্লাসিফিকেশন ছিল, একটা হচ্ছে কি হাইপো ইউটেক্টয়েড, একটা বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে কম্পোজিশন পার্সেন্টেজ জানতে হবে। যেমন দেখো এখানে দেখো হাইপো ইউটেক্টয়েডের জন্য পার্সেন্টেজ দেওয়া আছে 0.67, কি তাই না? 0.67 এ যদি ধরো বেশি হয় তাহলে যদি মানে রাইট দিকে আসে তাহলে কি হবে হাইপার ইউটেক্টয়েড, আর যদি কম হয় তাহলে হচ্ছে কি হাইপো ইউটেক্টয়েড। কিন্তু তাহলে 0.67 হলে কি হবে? ইউটেক্টয়েড। হ্যাঁ, শুধু ইউটেক্টয়েড হবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো খেয়াল রাখবো। যদি এখন যদি বলি হাইপো ইউটেক্টয়েড, এটা বললেই তোমার মাথার মধ্যে আসতে হবে যে কার্বনের পার্সেন্টেজ 0.67 মানে 0.67 এর চাইতে কম। এটা সম্ভবত 0.67 হবে না, এটা 0.87 বা এরকম কিছু হবে। তো বই থেকে একদম দেখে নিবা। বুঝতে পারছো? এই ডায়াগ্রামে সবকিছু একদম অ্যাকুরেট নাই।
তো বইতে যেটা আছে সেটা তোমরা ফলো করবা। হ্যাঁ, তার মানে নিচে আর ইউটেক্টয়েড বললে ধরে নিবা হচ্ছে কত 0.67। এখন এই পাশে আসো, এই যে 4.30 যে লাইন দেখতেছো না, এটা তাহলে কি, এটা এই লাইনের নাম কি হবে, মানে এই পয়েন্টের নাম কি তাহলে? এটাকে বললা ইউটেক্টয়েড, এটা কি হবে তাহলে? ইউটেকটিক পয়েন্ট স্যার। হ্যাঁ, ইউটেকটিক। এখন যদি ইউটেকটিকে 4.30 বেশি আসে তাহলে তাকে কি বলবো আমরা? হাইপার, হাইপার ইউটেকটিক। জি স্যার। বুঝতে পারছো? আর যদি কম হয় তাহলে হাইপো। হাইপোইউটেক্টিভ। হাইপো ইউটেকটেড। হ্যাঁ, তবে একটা জিনিস যে হাইপো যেটা আছে না, হাইপোর পরিবর্তে আবার বলা হয় প্রো, একই জিনিস, মানে হাইপো ইউটেকটয়েড অথবা প্রো ইউটেকটয়েড, পিআরও, একই জিনিস দুইটা দিয়ে। তুমি হাইপোর পরিবর্তে প্রো বলতে পারো। অনেক সময় যদি ধরো কোশ্চেনে যদি আসে প্রো ইউটেকটয়েড, তাহলে ওটা ধরে নিবে হাইপো ইউটেকটয়েড, মানে একই, জাস্ট দুইটা জিনিসের একই নাম। তো ইউটেকটিক তো তোমরা বুঝছো, তাহলে এখন আমরা ইউটেকটয়েডের দিকে আসি। এই যে 0.76 যে লাইন, হ্যাঁ, সেটা হচ্ছে ইউটেকটয়েড। এখন এই লাইনটা ধরে আমরা এখন ডেফিনিশন দিব, মানে এই পয়েন্টটার ডেফিনিশনটা কি হতে পারে। তাহলে এই পয়েন্টের উপরে কি আছে দেখো, অস্টেনাইট, একটা হচ্ছে একটা সলিড ফেজ। ওর নিচে কি আছে? ওর নিচে হচ্ছে কি আলফা, মানে পারলাইট আছে। পারলাইটের ভিতরে আছে কি, একটা আলফা আছে, একটা ফেরাইট। ফেরাইট প্লাস সিমেন্টাইট, দুইটাই আছে এখানে। বুঝতে পারছো? তো আলফা ধরো এক ফেজ, সিমেন্টাইট ধরো আরেকটা ফেজ, দুটোই সলিড ফেজ, বাট এগুলো কি ডিস্টিংগুইশড ফেজ। তাহলে এই পয়েন্টের ডেফিনিশন, মানে ইউটেকটিক পয়েন্টের ডেফিনিশন তাহলে কিভাবে দেওয়া যায়? দেখো, উপরে আছে একটা কি সলিড, আবার নিচে আছে কি দুইটা ডিফারেন্ট সলিড। তার মানে এই পয়েন্টের ডেফিনিশনটা এভাবে দেওয়া যায় যে ধরো যে টেম্পারেচারে বা যে কম্পোজিশনে কি তিনটা ডিফারেন্ট সলিড ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। বুঝতে পারোনি? স্যার ইউটেকটয়েড আর ইউটেকটিভ স্যার, এটা মানে কি স্যার? মানে দুইটার মধ্যে পার্থক্য আসলে আরে কিছুই বুঝো নাই তাহলে। ইউটেকটিকে তোমার হচ্ছে কি ছিল, ইউটেকটিকে লিকুইডের একটা ব্যাপার ছিল না, মানে লিকুইডের সাথে কি দুটো ডিফারেন্ট সলিড ছিল, মানে তিনটা ফেজ। একটা জিনিস খেয়াল করো, তিনটা ফেজ আছে, ঠিক আছে? ইউটেকটিকে কি ছিল, লিকুইড প্লাস দুটো ডিফারেন্ট সলিড ফেজ, মানে তিনটা ফেজ একসাথে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে কি, মানে তিনটাই সলিড। তিনটাই ডিফারেন্ট না, মানে তিনটাই সলিড। তো এখানে কি লিকুইড আছে? ইউটেকটয়েড বললে কি এখানে লিকুইড থাকবে বলো তো? এদিকে খেয়াল করে যে 0.76 যে লাইন, মানে এই পয়েন্ট হচ্ছে ইউটেকটয়েড, এখানে কি লিকুইড আছে? আশেপাশে তো কোথাও লিকুইড নেই, লিকুইডটা 14 ডিগ্রির উপরে চলে গেছে। তার মানে কি ইউটেকটয়েড বললে লিকুইড বাদ, এখানে কি থাকবে, আর নতুন একটা সলিড আসবে। তার মানে হচ্ছে সেম জিনিস, একটা জিনিস খেয়াল করে, এখানে কি তিনটা ডিফারেন্ট সলিড একসাথে থাকতেছে। তার মানে হচ্ছে যদি আমি লিকুইডে এখানে চেঞ্জ করি, মানে 0.67 থাকা, একটা জিনিস খেয়াল করো, 0.67 এর উপরে কি ছিল এখানে আমার? অস্টেনাইট না? জি স্যার। অস্টেনাইট থেকে যদি আমি এই সোজাই যদি নিচে নামতে থাকি তাহলে কি পাচ্ছি দেখো, একটা অস্টেনাইট থেকে আমি কি পাচ্ছি, দুইটা ডিফারেন্ট, জি স্যার, আলফা আর হচ্ছে স্যার সিমেন্টাইট, মানে কি দুইটা ডিফারেন্ট সলিড ফেজ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? তো এটা ডেফিনেশন এভাবে বলা যায়, এভাবে বলা যায় ধরো যখন একটা সলিড থেকে দুইটা ডিফারেন্ট সলিড ফেজ পাওয়া যায়, হ্যাঁ, সেটা ইউটেকটেড হবে, এভাবে বলা যাবে। বুঝো নি? জি স্যার। আবার যদি কম্বাইন্ডলি বলি যে টেম্পারেচার ধরো কি তিনটা ডিফারেন্ট সলিড কম্বাইন্ড মানে ইকুইলিব্রিয়াম অবস্থা থাকবে, সেটাকেও এভাবে বলা যায়। আর ইউটেকটিকে তাহলে কি হবে, একটা লিকুইড থেকে কি পাবো আমরা, যদি নিচের দিকে আসতে থাকি দুইটা ডিফারেন্ট সলিড। এই কি ব্যাপার, তোমার বুঝতেছো না কেন এই জিনিসগুলা? স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে বুঝলেই হবে এটুকু। এখন মোটামুটি ধরো ডায়াগ্রামে তোমার পোর্শনগুলো বুঝতে পারছো। তাহলে এই যে কাস্ট আয়রন যেটা আছে দেখো, কাস্ট আয়রন হচ্ছে ম্যাক্সিমাম দেখো 6.67% পর্যন্ত, মানে 7% পর্যন্ত কার্বন থাকতে পারে, বাট কমার্শিয়ালি এত কার্বন ইউজ করে না। মানে স্টিলের ভিতরে যত কার্বন ইউজ করবে ওটা হচ্ছে তোমার স্টিলটা তত বেশি হার্ড হবে, আর জন্য হার্ডনেস যত বাড়তে থাকবে টুগেদার ওর সাথে মানে কি মানে সামঞ্জস্যতার সাথে কি ব্রিটলনেসও বাড়তে থাকবে। বুঝতে পারছো? মানে যত বেশি হার্ড হবে তত বেশি ব্রিটল। তো এই জন্য মানে এটা দুইটার হচ্ছে ইকুইলিব্রিয়ামে একটা মানে মিডিয়াম একটা অবস্থা রাখার জন্য 4 থেকে মানে 4.5%, হ্যাঁ, নর্মালি হচ্ছে 4.5% হচ্ছে কার্বন ইউজ করা হয় কাস্ট আয়রনের মধ্যে। মানে এটা হচ্ছে তোমার একদম হচ্ছে কমার্শিয়াল লিভ, মানে কমার্শিয়াল রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যে কাস্ট আয়রন পাওয়া যায় সেটা হচ্ছে ব্রিটলনেসও বেশি থাকে, মানে সরি হার্ডনেসও বেশি থাকে, আবার হচ্ছে টাফনেসও এর ভালো থাকে। এই জন্য 4 থেকে 5 বা 4.5% কার্বন রাখা হয় কাস্ট আয়রনের মধ্যে। ম্যাক্সিমাম যে 6% পর্যন্ত যাওয়া হয় না, কারণ 6% গেলে ওটা হচ্ছে ব্রিটল বেশি হয়ে যাবে। তো ওই কাস্ট আয়রন দিয়ে তখন কোনো মেশিনিংই করা যাবে না, আগেই হচ্ছে কি ওটা হচ্ছে ব্রেক করবে। বুঝতে পারছো যে কেন বেশি কার্বন ইউজ করা হয় না কাস্ট আয়রনে? কারণ এগুলো কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষায়
যে ধরো জি স্যার বুঝেছি স্যার। কেন 4.5 বা ধরো 4-5% এর মধ্যে এই কার্বন রেঞ্জটা রাখা হয়। ব্রিটেলনেস বেড়ে যাবে তো। হুম। তো এখন এটা মোটামুটি এই যে ফেজগুলো সম্পর্কে তোমার ওটা পরিচিত হয়েছে এইটুকু জানলে হবে, বুঝতে পারছো? তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ডায়াগ্রামটা মুখস্থ, মানে মুখস্থ বলছি, ডায়াগ্রামটা তো তোমার মাথার মধ্যে রাখতে হবে, ঠোস্ত করতে হবে একেবারে, মুখস্থ ঠোস্ত সব, মানে কম্পোজিশন, প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে কম্পোজিশন জানতে হবে। যেমন ধরো এই যে এইখানে কত হবে, এই যে ডেল্টা ঘরে এখানে যে ডেল্টা ফেরাইট যে দেখতেছো, ডেল্টা ফেরাইটের এইগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে টেম্পারেচার আলাদা, আবার হচ্ছে কম্পোজিশন আলাদা। কম্পোজিশনগুলো বইতে দেওয়া আছে সম্ভবত 0.19% বা 0.2% এরকম হবে। তো এই কার্বন পার্সেন্টেজগুলো এই প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে জানতে হবে তোমাদের। আর প্রত্যেকটা ফেজের ধরো ফেজের নাম, মানে আর প্রত্যেকটা রিজনে কোন কোন ফেজ ফর্ম করতেছে। আর এখন দেখো এবার আসবো আমরা হচ্ছে মাইক্রোস্ট্রাকচার দেখবো, মানে ধরো কোন রিজনে কত টেম্পারেচারে কোন ধরনের মাইক্রোস্ট্রাকচার ফর্ম করবে। স্যার স্যার বলো। স্যার এই ডায়াগ্রামটা স্যার, ফেজ ডায়াগ্রামটা স্যার পুরোটাই কি দেখা গেল যে স্যার এরকম হতে পারে যে পুরোটাই একেবারে আমাকে হাতে আগাতে হচ্ছে, এরকম কিছু কি পরীক্ষাতে দিচ্ছে? যদি পরীক্ষায় এরকম দেয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে মার্ক বেশি থাকবে, 6-7 এরকম মার্কস থাকবে। নর্মালি হচ্ছে পরীক্ষায় তোমার হচ্ছে ডায়াগ্রাম গুলো দিলে ধরো একটা বড় কোশ্চেনের কাজ করে, ধরো এরকম দলে যে ডায়াগ্রামটা ড্র করে এর বিভিন্ন পোর্শন হচ্ছে ব্যাখ্যা করো, মানে হচ্ছে বিভিন্ন পোর্শনটা ইন্ডিকেট করো, তখন হচ্ছে 6-7 নাম্বার মানে বেশি মার্ক দেওয়া হবে, বুঝতে পারছো? আর এটা তোমাদের জানতেই হবে, কারণ এটার উপরেই আদার্স স্টিল গুলো হিট ট্রিটমেন্ট যখন পড়াবো এটা লাগবে, অ্যানিলিং পড়াতে গেলে এটা লাগবে, বুঝতে পারছো? মানে কোন, মানে প্রত্যেকটা আলাদা স্টিল, এই যে তোমার হাইপো বা হাইপার ইউটেক্টয়েড স্টিল নিয়ে আলোচনা করা হবে। মনে করো হাইপো বললে জানতে হবে ধরো এটা ধরো কত 0.75 এর নিচে, বা ইউটেকটিভ পয়েন্ট বললে তোমার এই যে 4.3% কার্বন আছে, এইগুলো জানতে হবে। এই জিনিসগুলো আসবে পরবর্তীতে। এই টেম্পারেচার ধরো জানতে হবে যে কত ডিগ্রিতে ইউটেকটিভ ফর্ম করছে, তবে ইউটেকটিভ ফর্ম করছে কততে, 1147 না? জি স্যার। 1147 আর 4.3, আর ইউটেকটিভ ফর্ম করছে কত, 727-এ, বুঝছো? এইগুলো জানতে হবে সবসময়। মানে তোমার ইউটেকটিভ বললে এই টেম্পারেচার কম্পোজিশন গুলো কথা মনে রাখতে হবে। এখন দেখো, এখন আমরা দেখবো যে এটা হচ্ছে যে স্ট্রাকচার, মানে মাইক্রো স্ট্রাকচার কি কি আসে। সর্বোচ্চ এই যে মনে করো উপরে দিয়ে খেয়াল করো যে লিকুইড যেটা লেখা আছে এল পয়েন্ট, ঠিক আছে? এখানে কি থাকবে বলতো? সব লিকুইড না? স্যার সব লিকুইড। লিকুইড আর সব মনে করো আয়রন কার্বন সব হচ্ছে কি একদম ডিজলভ অবস্থা আছে, মানে একটাই ফেজ আছে, লিকুইড ফেজ, এখানে কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে এই পজিশনে যদি আমি মাইক্রো স্ট্রাকচার ড্র করি তাহলে আমি একটা শুধু রেড সার্কেল, মানে একটা শুধু সার্কেল পাবো, বুঝতে পারছো? সার্কেল থাকবে, সার্কেলের ভিতরে কোনো অন্য কোনো ফেজ থাকবে না, যেহেতু একটাই ফেজ সেহেতু মনে করো সার্কেলটাই মনে করো ড্র করবে, ওর ভিতরে যে সাদা পোর্শন থাকবে মানে হোয়াইট যে পোর্শন ওইটাই মনে করো আমি লিকুইড, মানে অন্য কোনো কিছু তো নাই এখানে হচ্ছে এই ইয়েতে দেখানো নাই। আচ্ছা যদি ধরো মনে করো আমি যদি ড্র করে দেখাই তাহলে ধরো এরকম আসবে জিনিসটা। ধরো আমি এই যে লিকুইড পোর্শন আছে না, এটা হচ্ছে তোমার তো ইলিপস হয়ে গেল, বুঝতে পারছো? এটা ধরো মনে করো লিকুইডের হচ্ছে, বা এটা ইলিপস না, তোমরা হচ্ছে এটা হচ্ছে সার্কেল বানাবা যদি মাইক্রোস্ট্রাকচার যে আদার্স যে সার্কেল গুলো আছে এইভাবে। তার মানে হচ্ছে এর ভিতরে কি আছে, শুধু লিকুইড ফেজ আছে, আর যে সাদা যে পোর্শনটা হোয়াইট যে পোর্শন ওটাই মনে করো লিকুইডের মাইক্রোস্ট্রাকচার, বুঝতে পারছো? তার মানে অন্য কোনো ফেজ নাই। তো হোল এই পোর্শন গুলোতে মনে করো এই যে লিকুইড যে যত পোর্শন আছে এই যে লিকুইডাস লাইনের উপরে সব জায়গায় যদি ড্র করি তাহলে আমি এই একটা মাইক্রোস্ট্রাকচারই পাবো, শুধু লিকুইড থাকবে এর ভিতরে, বোঝা গেল? জি স্যার। তো এখন ধরো আমি এই পজিশনে নিচ্ছি, এই যে 1493 আছে, আমি অ্যারো দেখতে পাচ্ছ কি তোমরা, মানে এই যে মাউসের পয়েন্টার যেটা, জি স্যার। ধর এই পজিশন থেকে এইখান থেকে ধরো আমি কুল করবো আস্তে আস্তে, ধরো লিকুইড ছিল যে ম্যাক্সিমাম ধরো এই পজিশনে যে কত 1493 এর উপরে ছিল, উপরে গেলে লিকুইড পাবো। মনে করো এই পজিশন থেকে এখন ধরো আমি আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবো, এইভাবে ধরো আমি একটা লাইন ড্র, আছে একটা লাইন ড্র করে এখানে, ধরো এই পজিশন দিয়ে সোজা লাইন ড্র করলাম একটা। আচ্ছা আচ্ছা, এই যে ব্ল্যাক লাইন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। এখন আমরা দেখবো এই পজিশন অনুযায়ী, ধরো এখন এটা ধরো টেম্পারেচার এইখানে এই পজিশন ছিল হচ্ছে 1493 বা যা সামথিং একটা ধরো লিকুইডের টেম্পারেচার, আর আস্তে আস্তে ধরো আমি কুলিং করতেছি, কুল করলে কি হবে স্যার প্রথমে স্যার দেখো এটা কুল করতেছি, এবার কুল হতে দেখো এই যে যখন রেড লাইনের আগ পর্যন্ত, মানে রেড লাইন যতক্ষণ না টাচ করতেছে তার আগ পর্যন্ত লিকুইড থাকতেছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যখন রেড লাইনকে টাচ করতেছি তখন কি ফর্ম করবে, আস্তে আস্তে অস্টেনাইট ফর্ম করতে শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখন দেখেন আমরা অস্টেনাইটের গ্রেইন সাইজ গুলো হচ্ছে কেমন, তার মানে হচ্ছে এখন আমার শুধু কি এই যে লিকুইডের যে লাইনটা আছে, মানে লিকুইডের যে মাইক্রোস্ট্রাকচার ছিলাম, এখন শুধু এই হোয়াইট মাইক্রোস্ট্রাকচার থাকবে না, এর ভিতরে কি আস্তে আস্তে কিছু পরিমাণ কি লিকুইড ফর্ম করবে,
তো ওই লিকুইডের ডায়াগ্রামটা ধরো এরকম হতে পারে। এখন মনে করো এখানে যদি এই পজিশনে ছোট একটা করে দিই, হ্যাঁ এখন এটা হচ্ছে ধরো লিকুইড, এটা কি লিকুইডের মাইক্রোস্ট্রাকচার না? লিকুইড ছিল কিন্তু এর মধ্যে কি আছে, আমার লিকুইড না, এখন আস্তে আস্তে অল্প পরিমাণে কি হচ্ছে, আলফা মানে অস্টেনাইট গ্রেইন তৈরি হচ্ছে। তার মানে এখানে ধরো এর ভিতরে ব্ল্যাক কিছু মানে ইয়েটা দিতে হবে তোমার, সেইখানে তো আমি ড্র করার কিছু পাচ্ছি না। তার মানে এইখানে ধরো এর ভিতরে কিছু আস্তে আস্তে কি অস্টেনাইটের গ্রেইন গুলা তৈরি হবে। এখন দেখো এই দেখো এইখানে দেখাচ্ছে এই যে এই পজিশন গুলো খেয়াল করো। তার মানে হচ্ছে কি তোমার এই যে লাইন অ্যারো দিয়ে যে লাইনটা দেখাচ্ছি না, এই যে অস্টেনাইটের গ্রেইন তৈরি হয়েছে, দেখো অস্টেনাইট দিয়ে ডিনোট করতে যাচ্ছে। তার মানে যে অস্টেনাইটের গ্রেইন সাইজ অনেক বড় হবে, লম্বা লম্বা। স্যার অর্ধেক অস্টেনাইট দেখাবো ওই বৃত্তে, আর অর্ধেক স্যার ফাঁকা রেখে দিবো, তাহলে লিকুইড বোঝা যাচ্ছে। অল্প করে দেখাবা না, এটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কোন পজিশন নিচ্ছ। মনে করো ধরো এই যে ব্ল্যাক লাইন, যেমন ব্ল্যাক আর এই ইয়ে লাইন যখন কোইনসাইড মানে যেখানে যে টাচ করছে শুরুর দিকে, সেখানে কি অস্টেনাইটের পরিমাণ কি থাকবে, কম না? জি স্যার, জি স্যার, তখন কম থাকবে স্যার। এখানে এখন যত আমি নিচের দিকে আসতে থাকবো তখন কি হবে, অস্টেনাইটের পরিমাণ বাড়তে থাকবে। তার মানে এই লাইনে মনে করো এই পোর্শনের মাঝখানে যদি তুমি ড্র করো, তাহলে সেখানে দেখা যায় হচ্ছে ধরো অস্টেনাইটের পরিমাণ হাফ চলে আসছে, মানে 50%। কিন্তু তুমি যখন নিচের দিকে যখন আসতে থাকবা, যেমন ধরো এই যে 2.14 এর উপরে ধরো এরকম পজিশনে আসবে, তাহলে এখানে কি থাকবে, লিকুইডটা মানে কি লিকুইডটাকে অস্টেনাইট কি করতেছে, মানে হচ্ছে তোমার কিছু আউটরাইট, ওটা কি বলে আউট ওয়েট করে দিচ্ছে, মানে হচ্ছে পরিমাণটা বেশি, মানে লিকুইডের মাইক্রোস্ট্রাকচার অস্টেনাইটে কনভার্ট করতেছে। তার মানে এটা হচ্ছে তোমার যত নিচের দিকে আসতে থাকবে তোমার অস্টেনাইটের পরিমাণটা কি করবা, বাড়াই দিবা। ঠিক আছে? জি স্যার। কমাতে কমাতে যে 2.14 এ চলে আসলাম, এই লাইন এখানে কি হবে তাহলে, 2.4 এর যে লাইনটা আছে স্যার এখানে স্যার এখানে হচ্ছে হচ্ছে লিকুইডটা কি হবে, টোটালি আউটরেজ মানে টোটালি মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়, মানে এখানে কোনো লিকুইড নাই। ঠিক আছে? তো লিকুইডের যে সাদা যে পোর্শন গুলো ছিল সেখানে এখন তো কি থাকবে, আস্তে আস্তে নিচের ঘরে কি আছে, এই যে লেডেবোরেট আছে না, জি স্যার, লেডেবোরেট বা সিমেন্টাইট। তখন জি এই স্যার। মাইক্রোস্ট্রাকচারের মধ্যে লেডেবোরেট বা সিমেন্টাইট তোমার হচ্ছে কি হতে থাকবে, মানে সিমেন্টাইট তো থাকবে প্লাস সিমেন্টের সাথে তোমার হচ্ছে লেডেবোরাইটের যে মাইক্রোস্ট্রাকচার ফর্ম হচ্ছে, এই দেখো উপরের দিকে এইখানে যে লেডেবোরাইট দেখানো হচ্ছে কিভাবে মানে এটা ড্র করে না, এটা হচ্ছে পারলাইটের। আচ্ছা, লেডেবোরাইট ওয়ান টাইপ অফ মাইক্রোস্ট্রাকচার আছে, তো লেডেবোরাইটটা এর মধ্যে ফর্ম করতে থাকবে, বুঝতে পারছো? তো আস্তে আস্তে যত নিচের দিকে আসতে থাকবো তখন তখন কি হবে, আমরা 2.1 পরে নিচে আসতেছি, আস্তে আস্তে যত নিচের দিকে আসবো তাহলে কি হবে, তখন লেডেবোরাইটের কন্টেন্টটা বাড়তে থাকবে, জি স্যার। বুঝতেছো না? লেডেবোরাইট আর সিমেন্টাইটের মাইক্রোস্ট্রাকচার দেওয়া নাই স্যার। না এখানে নাই, তোমার বইতে আছে, বুঝতে পারছো? না হলে হচ্ছে আমি নেক্সট দিন দেখেছি মাইক্রোস্ট্রাকচার থাকার কথা, লেডেবোরাইটের মাইক্রোস্ট্রাকচার ল্যামেলার, এই যে অনেকটা পারলাইটের মতো, এই যে এই এরকম, যে উপরের দিকে দেখো যে অ্যারো দিয়ে আছে দেখতেছো না, যেটা অনেকটা এই যে এইরকম হবে। ধরো যে লং যে লাইনগুলো আছে সেগুলো মনে করো অস্টেনাইটের, আর ছোট ছোট করে দাগ দিয়ে দেখাতে হবে, এইগুলো হচ্ছে ইকুয়াল চিহ্নের মতো এখানে দেখানো হচ্ছে। তো ইকুয়াল চিহ্নের মতো যে লাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে লেডেবোরাইটের। আচ্ছা, নেক্সট দিন আমি হচ্ছে মাইক্রোস্ট্রাকচার গুলো আলাদাভাবে দেখাই দিব সবাইকে, প্রত্যেকটা। মানে তোমার একটা জিনিসটা বুঝতেছো কিনা যে এর ভিতরে হচ্ছে মাইক্রোস্ট্রাকচারের ভিতরে হচ্ছে অস্টেনাইট থাকবে আর লেডেবোরাইট থাকবে, এইটুকু বুঝলেই হবে। এখন মানে মাইক্রোস্ট্রাকচার কেমন ভাবে ড্র করতে হবে সেটা পরে তোমরা যে দেখলে ওটা বুঝেছি স্যার। বুঝছো? তো যেমন ধরো আমি নিচের দিকে যত আসতে থাকবো তাহলে কি হবে, এখন অস্টেনাইটের অ্যামাউন্টটা কমতে থাকবে, আর কি লেডেবোরাইটে বা সিমেন্টাইট যেটা আছে এর অ্যামাউন্টটা কি হতে থাকবে, বাড়তে থাকবে না? এখন দেখো A1 লাইন যেটা টাচ করতেছে 770 ডিগ্রি, এখানে এসে কি হবে বলো? স্যার সিমেন্টাইট আর একদম মোটামুটি জিরোর দিকে সিমেন্টাইট মানে কি ডিসঅ্যাপিয়ার করবে, কারণ যে লিকুইড যেমন চলে গেছিল এখানে হচ্ছে সিমেন্টাইট চলে যাবে, মানে সিমেন্টাইট এখানে থেকে রিমুভ হয়ে যাবে, মানে লাইন পর্যন্ত থাকবে বাট লাইনের নিচে তখন সেখানে থাকবে হচ্ছে, যদি এই সোজা আমি নিই, আমি যে এখানে লাইনটা নিছি তো সেইখানে হওয়ার জন্য তোমার সিমেন্টাইট থাকবে এর ভিতরে, মানে সিমেন্টাইট আর পারলাইট, বুঝতে পারছো? জি স্যার, ফেরাইট আর স্যার সিমেন্টাইট থাকবে মনে হচ্ছে দেখে। না, আমি তোমার ব্ল্যাক লাইন যেটা ড্র করছি, ফেরাইট তো যে পারলাইট যেটা বলতেছি না, এর ভিতরে তোমার তো ইয়ে আছে, মানে ফেরাইট আর সিমেন্টাইট মিলেই পারলাইট, কিন্তু পারলাইট প্লাস ওর সাথে কি থাকবে, সিমেন্টাইট থাকবে। কারণ তুমি এখানে লাইন ড্র করো, টাই লাইন যদি ড্র করো, যে এই যে ব্ল্যাক লাইন মানে সিমেন্টাইট থাকবে হচ্ছে পারলাইট আর সিমেন্টাইট, মানে আমি যে সোজা ধরো ব্ল্যাক লাইন ড্র করছি, বুঝতে পারছো? তো যত তুমি আমি নিচের দিকে আসতে থাকবে তখন এদের হচ্ছে কন্টেন্টটা বাড়তে থাকবে। এই এটা কি বোঝা গেল? এখন এই যে মাইক্রোস্ট্রাকচার মানে কোন রিজনে কোন মাইক্রোস্ট্রাকচার ফর্ম করতেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি, এটা হলো কুলিং কার্ভ। এই যে এটাই যে আমি তোমাদের যেটা দেখালাম এটাই হচ্ছে কুলিং কার্ভ বলা হয়। তোমাকে এখন ধরো আমি যে কুলিং কার্ভটা দেখালাম এটা কোন কম্পোজিশনের জন্য হতে পারে, ধরো এখানে 2 ছিল, ওই যে 2.14 এর জন্য,
বুঝতে পারছো? আমি তোমাদের যে কুলিং কার্ভটা দেখালাম সেটা হচ্ছে 2.14% এর জন্য, যে তার মানে একদম মানে লিকুইড থেকে রুম টেম্পারেচারের মতো কোন পজিশনে কোন কোন মাইক্রোস্ট্রাকচার ফর্ম করতে পারে। তো নরমালি মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হতে দেখো কত, এই যে এই ব্ল্যাক যে লাইন, এই ব্ল্যাক লাইন সোজা ধরো লিকুইডের টেম্পারেচার এখানে কত হতে পারে, 1400 নিচে আসবে, তাই না? জি স্যার। ধরো এটা ধরো না 1380, মানে 1380 উপর পর্যন্ত লিকুইড থাকবে, 1380 নিচে আসলে এখানে অস্টেনাইটের লিকুইড তৈরি হবে, এরকম চলতে যেতে 1147 নিচে এসে আবার চেঞ্জ হবে, আর ফাইনাল চেঞ্জটা হচ্ছে 727 ডিগ্রির নিচে রুম টেম্পারেচার পর্যন্ত একই ডায়াগ্রাম থাকবে। এটা হচ্ছে 2.14% এর জন্য কুলিং কার্ভ দেখানো হলো, বুঝতে পারছো? মানে কুলিং কার্ভ বললে যে মাইক্রোস্ট্রাকচার গুলো দেখানো হয়। আর আমি তোমাকে যদি বলে দিই একটা ডেফিনিট পোর্শনের জন্য, এরকম বলে দিলাম যে তোমাকে ধরো 0.8% এর জন্য তুমি যে কুলিং কার্ভ দেখাও, তাহলে যে কিভাবে করবা? স্যার আগে এরকম একটা স্যার রেখা টেনে নিব। হ্যাঁ, একটা রেখা টেনে নেবে, আমি দেখাই দিই। ধরো 0.8 বললে তোমার এই যে এটা হচ্ছে কত, 0.76, মনে করো ধরো এইরকম পজিশনে আসবে। আচ্ছা মনে করো একদম হলো না এটা, যদি একেবারে এই যে আমি যে লাইনটা ড্র করলাম এটা মনে করো 0.8 এর জন্য 1 হয়ে গেছে এটা। এই যে, বুঝতে পারছো? হ্যাঁ, মনে করো সোজা ধরে ইয়ে করতে 1 হয়ে গেছে। আচ্ছা মনে করো এটা এটা ধরো 1% এর জন্য, তো এইভাবে যদি আমি বলি 0.8 এর জন্য, তাহলে তোমরা এই যে এই 0.76 এর কাজ দিয়ে যেটা আছে না, এইখান থেকে লাইন ড্র করে নেবা। তাহলে যে এই যে বিভিন্ন ডিফারেন্ট পজিশন, এখানে তোমার মাইক্রোস্ট্রাকচার বলতে পারবো না একই। জি স্যার একই। 1493 হচ্ছে লিকুইড, তার নিচে আসলে কি আলফা প্লাস, মানে সরি অস্টেনাইট প্লাস লিকুইড, এই পজিশন আসলে এখানে দেখো কি একটা জিনিস খেয়াল করো, এখানে কি থাকবে বলো তো? এই যে এই পজিশনটাতে ফুল অস্টেনাইট পাওয়া যাবে হ্যাঁ স্যার। ফুল অস্টেনাইট, এখানে কিছুই থাকবে না, মানে তোমার হচ্ছে লেডেবরেট কিছু থাকবে না, এখানে শুধু অস্টেনাইটের ফেজটা হবে। এই যে এই ঘরটা দেখো, এই দেখো মাইক্রোস্ট্রাকচার ড্র করে দিয়েছে, শুধু অস্টেনাইট আছে এখানে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এখন এই সোজা যদি নিচে দেখো, এখানে এসে আবার ফেরাইট তৈরি হবে, যে এই যে এই মাঝখানে পজিশনে। কিন্তু এখন যদি আমি ধরো ইয়েটা কমাই দিই, যদি এরকম তোমাদের বলে দিই, ও এখানে একটা জিনিস তোমাদের হচ্ছে বলতে মিস হয়ে গেছে আমার, এই যে এই ঘরটাতে কি তৈরি হবে বলো তো? মানে এই পজিশনে যখন আমি আসবো, এই দুইটা রেড কালারের মাঝখানে, স্যার এটা অস্টেনাইট আর সিমেন্টাইট স্যার। অস্টেনাইটার সিমেন্টাইট। সিমেন্টাইট তৈরি হবে। তারপর ঠিক আছে, তারপর আমি যদি 727 নিচে ক্রস করে চলে আসলাম, তখন কি তৈরি হবে? পারলাইট আপনি যেটা বলছেন, মানে ফেরাইট আর পারলাইট। লাইটার এখানে একটা জিনিস কথা তোমাদের বলতে মিস হয়েছে, একটা জিনিস খেয়াল করো। এখানে কি হচ্ছে, আমার উপরে ছিল এই যে মাঝখানে যে ঘরটা, এখানে ছিল হচ্ছে আমার হচ্ছে অস্টেনাইটার সিমেন্টাইট। সিমেন্টাইট তার মানে আমার কি কিছু পরিমাণ আগে তৈরি হয়েছে, বুঝতেছো না? এখন দেখো 727 এর নিচে আসো, তাহলে এই ঘরে কি দেখতেছে, আমার অস্টেনাইট গুলো সব রিমুভ হয়ে যাচ্ছে, তার মানে কি অস্টেনাইটটা আমার হচ্ছে ফার্দার কিসে পরিণত হচ্ছে, পারলাইট আর সিমেন্টাইটে। সিমেন্টাইট। জি স্যার, হ্যাঁ পারলাইট আর সিমেন্টাইট হবে স্যার, হাইপার ইটেটেড জোন স্যার। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, কিন্তু আমার কি আগে কিছু পরিমাণ কি ছিল, আমার অস্টেনাইট ছিল, মানে সরি সিমেন্টাইট কিছু তৈরি হয়েছিল না? জি স্যার। ওই যে সিমেন্টাইট যেটা তৈরি হয়েছিল, বুঝতে পারছো, ওই সিমেন্টাইটের থেকে যাবে। তো ওই জন্য এটাকে বলে, আগে যে সিমেন্টাইট তৈরি হয়েছে সেটাকে বলা হবে প্রাইমারি সিমেন্টাইট বা প্রাইমারি সিমেন্টাইট। হ্যাঁ, প্রাইমারি সিমেন্টাইট মানে আগে যেটা তৈরি হয়েছে, বুঝতে পারছো? এখানে হচ্ছে তাহলে মাইক্রোস্ট্রাকচার একটু ডিফারেন্ট হবে। তাহলে তো একটা জিনিস খেয়াল করো, তাহলে উপরে আমার কিছু পরিমাণ কি যেহেতু সিমেন্টাইট তৈরি হয়েছে, ওই সিমেন্টাইট আমার নিচে যে রুম টেম্পারেচারে আসবে 727 নিচে, সেখানে থাকবে, বাট সেখানে হচ্ছে কি প্রাইমারি সিমেন্টাইট থাকবে, আবার যে নতুন যে সিমেন্টাইট তৈরি হচ্ছে পারলাইট আর সিমেন্টাইটের সাথে, এই সিমেন্টাইটও থাকবে। তার মানে হচ্ছে এখানে আমরা দুই টাইপের সিমেন্টাইট পাবো। এটা কি বুঝতেছো? জি স্যার। মানে সিমেন্টাইট তো আগেই তৈরি হয়েছে, আর অস্টেনাইট থেকে পরবর্তীতে মনে করো পারলাইট আর সিমেন্টাইট তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এখানে হচ্ছে টু ডিফারেন্ট টাইপের সিমেন্টাইট ফেজ থাকবে। এটা হচ্ছে এটা কোনো সময় বলা হয় প্রাইমারি সিমেন্টাইট, আর প্লাস নতুন যে সিমেন্টাইট তৈরি হচ্ছে পারলাইট আর সিমেন্টাইট দুইটা। কিন্তু এখন যদি এই লাইনটা যদি আমি একটু এদিকে ড্র করে দিই, এই যে ইউটেকটিক সোজা নিই, এই সোজা মানে 0.76 যে সোজা আছে না, ধরো এখানে আমি নিলাম, তাহলে যে এখানে বলো তো এখানে কি সেন্সটা আসবে, মেজর সেন্সটা কি হবে? স্যার প্রাইমারি সিমেন্টেডটা থাকবে না। হ্যাঁ, এখানে হচ্ছে কোনো প্রাইমারি সিমেন্ট থাকতে পারে না, পারলাইটের সিমেন্টাইট ফর্ম করবে, এটা হচ্ছে কাহিনী। তো এই জিনিসটা কখন হবে, প্রাইমারি সিমেন্টাইট থাকবে না কখন, যদি আমি এই যে না, এই ক্ষেত্রে দেখো এটা ইউটেকটয়েডের সময় থাকবে না, বুঝতে পারছো? জি স্যার, এখানে স্যার ওই যে শেষে সব নিচে চলে আসলে স্যার পারলাইট আর ফেরাইট হয়ে যাবে, সিমেন্টাইটও থাকবে না। হ্যাঁ, সিমেন্টাইটও থাকবে না। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে কিছুই থাকবে না, এখানে জাস্ট হচ্ছে কি পারলাইটের সিমেন্টাইট ফর্ম করবে দুইটা, কিন্তু প্রাইমারি যেটা ছিল সেটা থাকবে না। আমি যদি ধরো এই লাইনটা যদি আমি আর2 এদিকে ড্র করি, আর2 মনে করো এই পাশে নিয়ে গেলাম এদিকে, এবার কি তৈরি হবে বলো তো? এইখানে কি তৈরি হবে?
এখানে একটা খেয়াল করো, এই রিজনে আমি কি পাবো, পারলাইট আর ফেরাইট, রাইট। কিন্তু এর আগে উপরে কি কিছু পরিমাণ আমার আলফা, এই যে প্রাইমারি আলফা তৈরি হবে, জি স্যার। বুঝতেছো না? তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমি হাইপোতে আসি, হাইপোতে আসলে আমার প্রাইমারি ফেরাইট তৈরি হচ্ছে, আর হাইপারে গেলে কি হচ্ছে, প্রাইমারি সিমেন্টাইট। এই জিনিসগুলো খেয়াল রাখবা। কি বুঝতে পারো নাই? জি স্যার। তার মানে হচ্ছে আমি প্রাইমারি ব্যাপারটা আরেকবার বললে ভালো হয় স্যার। স্যার একটা জিনিস স্যার ক্লিয়ার হতে পারলাম না স্যার। স্যার এই যে স্যার হাইপো ইউটেকটয়েড আর হচ্ছে স্যার হাইপার ইউটেকটয়েড, এই দুইটা যেখানে স্যার জয়েনিং পয়েন্ট, একটা লাল কালারের মানে স্যার লম্ব রেখা টানা আছে স্যার, ওই বরাবর যদি আমি স্যার কুলিং করি স্যার, তাহলে কি মানে সব নিচে চলে আসে? তুমি কিছুই পাবো না, আমরা প্রাইমারি ফেরাইটও তৈরি হবে না, প্রাইমারি সিমেন্টাইটও তৈরি হবে না। জাস্ট সিমেন্টাইট কি ওই বরাবর কি স্যার সিমেন্টাইট তৈরি হবে না ফেরাইট তৈরি হবে স্যার? মানে দুই দিকেই তো পড়ছে স্যার, এদিকে বামে ধরলে স্যার ফেরাইট, ডানে ধরলে সিমেন্টাইট, কোনটা ধরবো স্যার? তুমি যদি ইউটেকটিভ পয়েন্ট যদি ধরতে চাও তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফেরাইট ধরতে হবে, কিন্তু এটা হচ্ছে ফেরাইটের কাছাকাছি রিজন, বুঝতে পারছো? এই যে মাঝখানে যে রিজনটা, হ্যাঁ না না, ওই লাল কালার দাগটা ওটা হচ্ছে পারলাইট, বুঝতে পারছো? ওটা হচ্ছে সিমেন্টাইটও না ফেরাইটও না, ওটা হচ্ছে পারলাইট। তো ওর সাথে তুমি ট্রাস করো, দেখো এই পাশে আসছে কি পারলাইটের ফেরাইট, আর এই রাইট সাইড সাইডে মানে তোমার হাইপারের দিকে আছে দেখো পারলাইটের সিমেন্টাইট। ওই যে লাল কালারের যে দাগটা না, ওটা হচ্ছে পারলাইট, সিমেন্টাইট না ফেরাইট না। এবার ক্লিয়ার? স্যার আমি বলছিলাম স্যার মানে না, ঠিক আমি বুঝতে পারছি তোমার পয়েন্টটা, বুঝতেছি। ওইখানে তো তোমার কিছুই তৈরি হবে না, জাস্ট পারলাইট তৈরি হবে, সিমেন্টাইটও থাকবে না, ফেরাইটও থাকবে না, যদি ইউটেকটয়েড দিয়ে ধরো। এবারে বুঝো নাই? স্যার 0.76 এর স্যার যেটা স্যার ইউটেকটয়েড পয়েন্ট বুঝালেন স্যার, ওই বরাবর যদি নিচে কুলিং করি স্যার, আমি এই প্রশ্নটা করছি স্যার। হ্যাঁ, ওই বরাবর কুলিং করলে তুমি শুধু অনলি পারলাইট পাবা। আচ্ছা স্যার, সিমেন্টাইট থাকবে না? না না, পারলাইটের ভিতরে কি আছে বলো তো? পারলাইট কি দিয়ে তৈরি? আমি বললাম না আলফা মানে ফেরাইটের সিমেন্টাইট দুই ফেজ মিলে হচ্ছে পারলাইট তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝো না? তাছাড়া ওই যে আমি ইউটেকটর পয়েন্টের যে ডেফিনেশন দিয়েছিলাম ওইখানে বলছিলাম না তিনটা ডিফারেন্ট সলিড থাকে, তাহলে তো তাহলে হচ্ছে না। পারলাইট তুমি যদি একটা ফেজ ধরো তাহলে তো দুইটা ডিফারেন্ট সলিড আসতে হবে, মস্টেনাইট আর পারলাইট থাকতে হবে। এর ভিতরে আমি ডেফিনেশনে কি বললাম যে তিনটা ডিফারেন্ট ফেজ থাকে, তার মানে একটা থাকে কি, মানে যদি পারলাইট বলো তাহলে আমি দুইটা ফেজ অলরেডি চলে আসতেছে, আর অস্টেনাইট মানে ইউটেকটরের ডেফিনেশন। আচ্ছা, যে বুঝলা এই 0.76 এর লাইনটা হচ্ছে পারলাইটের লাইন, মানে এই শুধু শুধু পারলাইট তৈরি হবে, আর পারলাইটের ভিতরে থাকবে হচ্ছে তোমার কি, এই যে ফেরাইট আর সিমেন্টাইট। তাহলে দেখো প্রাইমারি আমি প্রাইমারি আলফা পাবো কখন, যখন শুধু কি এই যে হাইপার ইউটেকটরের সময়, শুধু অনলি তখন। কিন্তু যখন হাইপার ক্রস করবে তখন সব প্রাইমারি সিমেন্টাইট চলে আসবে, বুঝতে পারছো? আর এই যে প্রত্যেকটা রিজনের এগেইনস্টে তোমার এই যে মাইক্রোস্ট্রাকচার গুলো দেওয়া আছে, এই যে মাইক্রোস্ট্রাকচার গুলো দেখলেই বুঝতে পারবে। এই দেখো ধরো এই পজিশন, এই যে টিয়া কালার, এই যে পজিশন 800 ডিগ্রি দেয়, এখানে কি মাইক্রোস্ট্রাকচার তৈরি হবে দেখো, এখানে রেড কালার দিয়ে মানে ইন্ডিকেট করে এখানে দেওয়া আছে যে এই মাইক্রোস্ট্রাকচার গুলো ফর্ম করবে এখানে। আর প্রত্যেকটা ফেজটা কোন রকম সেটাও দেওয়া আছে। এই যে অস্টেনাইটের গ্রেইন গুলো একটু বড় বড়, আর এই যে সমান সমান দাগ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তোমার ফেরাইটের দাগ, মানে ফেরাইটের ইয়েটা। তো এখন তোমাদের আমি ধরো যে কোনো একটা কম্পোজিশন দিয়ে দিলে যদি বলে ওর কুলিং কার্ভ করে দেখাও, মানে কুলিং কার্ভে কি কি চেঞ্জ আসবে মাইক্রোস্ট্রাকচার ড্র করে, পারবে না দেখাতে? জি স্যার পারবো। এইটুকু জানলেই হবে এখন তোমাদের। এখন আমি যদি তোমাদের বলি যে পিওর আয়রনের দেখাও, তাহলে তোমরা কোন সোজা লাইন ড্র করবা? স্যার এখানে একটা জিরো বরাবর স্যার, জিরো বরাবর। এখন যদি আমি তোমাদের বলে দিই যে পিওর আয়রন, তখন জিরো বরাবর ধরে নিবা, কারণ এই সোজা যে চেঞ্জ আসবে যে কুলিং কার্ভ প্রথম জিনিস যেটা দেখাইছিলাম পিওর কুলিং কার্ভ, মানে প্রথম ইয়েটা ছিল আয়রনের কুলিং কার্ভ, হ্যাঁ ওইটা হবে ওই সোজা। আর যদি স্টিল বলে দিই তখন তুমি হচ্ছে এইদিকে যাবে, ডান দিকে আসতে হবে, মানে হচ্ছে স্টিল হচ্ছে ডিপেন্ড করবে সেটা হচ্ছে পার্সেন্টেজ উপর, কার্বনের পার্সেন্টেজ উপর। এখন যদি তোমাদেরকে বলি 4.30%, মানে ইউটেক কি, অনেক সময় কিন্তু এইভাবে বলা হবে যে তোমাকে ইউটেকটয়েড স্টিলের কুলিং কার্ভ ড্র করে দেখাও, এই যে 0.76 সোজা তোমরা লাইন ড্র করবা, বুঝতে পারছো? আর একটা জিনিস হচ্ছে, আচ্ছা তোমাদের একটা জিনিস বলতে ভুলতে গেছি, এই যে ইয়ার ক্ষেত্রে অস্টেনাইট রিজন বলতো, মানে 2% স্টিলের আগ পর্যন্ত তোমাদের যদি ইয়েটা বলতে হয়, যদি কুলিং কার্ভ বলি, তাহলে তোমাদের এই যে আমি তো লিকুইড পর্যন্ত ড্র করছিলাম এখানটা, যে ব্ল্যাক লাইন যেটা ড্র করছি লিকুইডের ঘরে গেছিলাম, তোমার যদি ইয়া পর্যন্ত পাওয়া যাবে অস্টেনাইটের নিচে থাকে, মানে স্টিলের ভিতর করলেই হবে। স্যার কথা কেটে গেছে স্যার, স্টিলের ভিতরে এরপরে স্যার মানে 2% আমি তোমাকে বললাম যে কুলিং কার্ভ তুমি ড্র করে দেখাও। তোমাকে যদি বলা হয় যে এই কুলিং কার্ভটা এই যে এই, আচ্ছা
দুটো একই কালার হচ্ছে। এই যে লাইন একটু ড্র করছি, নতুন একটা লাইন দেখতে পাচ্ছ। যদি স্টিলের নিচে বলি, মানে স্টিলের নিচে বলতে মানে স্টিলের যদি বলা হয় শুধু যে 2.14% এর নিচে, তাহলে তোমাকে আর হচ্ছে এই লিকুইড ফেজ মধ্যে ড্র করতে হবে না লাইন। কারণ কি জানো, আমি লিকুইড ফেজ ড্র করছিলাম কি জন্য, কারণ হচ্ছে লিকুইডের ভিতরে সব ফেজগুলা কি ছিল, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, মানে হচ্ছে ডিসলভ ছিল একসাথে। কিন্তু আমি যখন অস্টেনেট নিচ্ছি, অস্টেনেট মানে কি, অস্টেনেটের ভিতরে একটা ফেজই আছে, বুঝতে পারছো, মানে বাকি যে কম্পোজিশন গুলো আছে অস্টেনেটের ভিতরে কমপ্লিটলি ডিসলভ অবস্থা আছে। এই জন্য এই লিকুইড পর্যন্ত যাওয়ার দরকার নাই আমার। যদি আমি এই যে 2.14 মানে এইখান থেকে শুরু করি, ধরো এই যে এই এখানে হচ্ছে 0.02 কম্পোজিশন থেকে যে 2.14 এর ভিতরে তোমাকে যদি কোনো স্টিলের যদি বলা হয় যে ইয়ে করতে হবে, কুলিং কার্ভ ড্র করতে হবে, তাহলে তোমার হচ্ছে এইখান থেকে ড্র করলেই হবে, শুধু মানে অস্টেনেট রিজন থেকে ড্র করবা। এই লিকুইড, এই শোটা লিকুইড পর্যন্ত যাওয়ার দরকার নেই, মানে এই জন্য এইটুকু মিশাই। বুঝলা? কিন্তু তোমাদের 2.14% এর উপরে গেলে তখন কিন্তু লিকুইডে যেতে হবে, কারণ এখানে হচ্ছে এই যদি তুমি এই সোজাই ধরো 2.14% এই ঘরে, তাহলে কি হচ্ছে এর সাথে হচ্ছে অস্টেনেট তৈরি হচ্ছে, মানে এটা কমপ্লিট ফেজ পাচ্ছ না, এই জন্য হচ্ছে লিকুইড পর্যন্ত যেতে হবে, মানে কাস্ট আয়রনের ক্ষেত্রে যদি বলা হয় জিনিসটা, মানে 2% এর উপরে গেলে কাস্ট আয়রন না, কাস্ট আয়রনের ক্ষেত্রে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি। স্যার শুধু একটা জিনিস স্যার একটু কনফিউজ থেকে গেলাম স্যার, একটু স্যার। বলো বলো। স্যার আবারও বলছি স্যার, ওই যে স্যার যদি হচ্ছে স্যার ইউটেকটয়েড পয়েন্ট মানে 0.76 বরাবর স্যার, যদি আমি একটা লাইন টানি স্যার 727 নিচে গেলে, স্যার আমার কেন জানি মনে হচ্ছে স্যার যে যেহেতু স্যার ওইটা একটা মানে জয়নিং পয়েন্ট বামের আর ডানের সাথে, যে পারলাইট এন্ড ফেরাইট, আর ডানে হচ্ছে পারলাইট এন্ড সিমেন্টাইট স্যার, ওইটা যেহেতু একটা স্যার বামের এবং ডানের সাথে মানে জয়নিং পয়েন্ট, তাহলে ওই বরাবর যদি আমি কুলিং করতে থাকি, তাহলে স্যার পারলাইট, ফেরাইট এবং সিমেন্টাইট তিনটাই পাওয়া যাওয়ার কথা না স্যার ইউটেকটয়েড পয়েন্টের নিচে গেলে? তুমি জিনিসটা বুঝতে পারো না, এটা হচ্ছে কিভাবে কানেক্টেড থাকে। দেখো এই পাশে দেখো, আমি কি বলবো, এই যে এই রেড, আচ্ছা এরর এই লাইনটা দেখতে পাচ্ছ কিনা, এই লাইনটা হচ্ছে ফেরাইটের লাইন, বুঝতে পারছো? আর এই পাশে যে লাইনটা আছে এই দেখো, এই সর্বনিম্ন 6.7% মানে কম্পোজিশন যেটা, এই লাইনটা হচ্ছে সিমেন্টেটের লাইন। তুমি যদি এই সোজা লাইন ড্র করো, তাহলে ওরা ওদের সাথে টাচ করবে কিভাবে? বুঝতেছো না? টাচ তো করতেছে না, যখন টাচ করবে তখন তুমি যদি ধরো এই একটু মানে ইউটেক্টর থেকে একটু সামনে মানে লেফট রাইটের যদি দিকে যাও, তখন হচ্ছে কি সিমেন্টাইট ফেরাইট আসবে। কিন্তু যখন মানে কমপ্লিটলি তোমার এই যে পারলাইটের লাইন সোজা যদি ড্র করো, তাহলে অন্য কিছু তো টাচ করতেছে না, বুঝতে পারছো না? এটা শুধু তো পারলাইটের লাইন, তুমি হচ্ছে পারলাইটের লাইন সোজাই তুমি হচ্ছে ড্র করতেছো, মানে কুলিং করতেছো, তাহলে তো অন্য দিকে যাবে না, মানে কম্পোজিশনটা চেঞ্জ হবে না, তো এটা তো শুধু পারলাইটই থাকবে। বুঝতে পারোনি? এটা মনে করো যে দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা যে এই রেড কালার, এটা হচ্ছে ফেরাইটের লাইন, আর এই পাশে দেখো সিমেন্টাইটের লাইন, আর মাঝখানে যেটা আছে এই লাইনটা হচ্ছে কি, এটা হচ্ছে পারলাইটের লাইন। তুমি যখন সোজাই ড্র করতেছো, পারলাইট সোজাই যদি তুমি মনে করো স্কেল লাইন ড্র করেছি, সে কি তোমাকে ফেরাইট বা সিমেন্টাইট কাউকে টাচ করতেছে? না স্যার। তাহলে তো এটা আসবে না। কিন্তু তুমি যখন একটু চেঞ্জ করে দাও, এইদিকে দাও, মনে করো যে 0.76 আছে না, এই যে এই লাইনটা ড্র করো, এই লাইন শুধু তুমি টাই লাইন ড্র করছো, কাকে টাচ করবে বলো তো? এই পাশে ফেরাইট মানে পারলাইটে টাচ করবে, এই পাশে ফেরাইটে টাচ করবে। এই জন্য দেখো হাইপারইউটেক্টরের রিজনে কি আছে, পারলাইট আর ফেরাইট। একটু এই পাশে আসো, মানে 0.76 এর রাইট পাশে যে ধরো এই টিয়া কালার যে লাইনটা যাচ্ছে, এখানে যদি তুমি লাইন ড্র করো, কাকে টাচ করবে? দুই পাশে টাই লাইন ড্র করলে এক পাশে কাকে, পারলাইটকে, এক পাশে সিমেন্টাইটকে ড্র করবে, টাচ করবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওই লাল লাইনটা হচ্ছে পারলাইটের লাইন। হ্যাঁ, পারলাইট লাইন সোজা ড্র করলে অন্য কোনো কম্পোজিশন আসবে না, ওই পজিশনে মানে ওই কম্পোজিশন। স্যার তাহলে হচ্ছে স্যার এই যে স্যার হাইপার ইউটেকটয়েড পয়েন্ট স্যার, এটা কালো লাইন দ্বারা ঢাকা আছে স্যার, একটু যদি এইটা কিসের লাইন স্যার? তাহলে ওইরকমই কিছু একটা হওয়া উচিত। এটা জি স্যার। হ্যাঁ হ্যাঁ আমি ড্র করছিলাম এই লাইন, মনে করো যে কুলিং কার্ভ তো মানে নাই। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এই লাইনটা কিসের লাইন হবে স্যার? তাহলে একটু ওই লাইনটা যদি আমি যে কুলিং কার্ভ বলবো, তোমাকে যদি বলে দিব ধরো এই যে এই কম্পোজিশনের জন্য তুমি একটা কুলিং কার্ভ করে দেবা, তোমার সুবিধার জন্য, তখন তুমি এই লাইনটা ড্র করে নিবা, মানে তাহলে তোমার সুবিধা হবে। মনে করো ধরো এই যে আমি যদি ধরো একটা বললাম, একটা কম্পোজিশন সিলেক্ট করো, মনে করো 2.5%, ঠিক আছে? তো 2.5% ধরো 2 আর 3 ঘরে এই সোজা আসবে, ধরো এই আমি তোমাকে যদি বলে দিই যে 2.5% স্টিলের জন্য একটা কুলিং কার্ভ ড্র করো, মানে কুলিং কার্ভ ড্র করে মানে কুলিং কার্ভ ব্যাখ্যা করো, মানে তখন তুমি হচ্ছে এবার লাইন ড্র করে তোমার সুবিধা হবে ধরতে যে এখানে ধরবা যে লিকুইড টপ পজিশন যেটা আছে,
লিকুইড সহ তোমার কুল করতে থাকবে, মানে টেম্পারেচার কমে থাকবে। তো এই পজিশন নিচের দিকে আসতে থাকলে এই যে বিভিন্ন রকম ঘরে, মানে এই রিজনে মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হবে, এই রিজনে কম্পিউটার চেঞ্জ হবে, এটা বোঝানোর জন্য তোমার এই লাইনটা ড্র করছি, ওটা কোনো লাইন না। বুঝা গেল? জি স্যার। এখন যদি তোমাদের আমি বলি যে ইউটেক টিক, যদি ইউটেক টিক এর কুলিং কার্ভ ড্র করতে বলি তাহলে কি করবো বলো একজন? ওই যে 4.3 এর যে লাল লাইনটা আছে স্যার লম্বা ওই দিক বরাবর স্যার হ্যাঁ, লাইন। এই বরাবর তোমরা লাইন ড্র করে দিবা। তাহলে এই বরাবর লাইন ড্র করলে কি হবে একটা জিনিস বলো, তোমরা হচ্ছে কি পাবা নিচে, যে এখানে লেডেবুরেট আসবে, বুঝতে পারছো? মানে লেডেবুরেট আর সিমেন্টাইট আসবে দুটো, আর সাথে অস্টেন থাকবে, আর নিচে আসলে কি থাকবে শুধু সিমেন্টাইট আর পারলাইট, একদম সহজ জিনিসগুলো। এবার কি ক্লিয়ার এটা? ক্লিয়ার স্যার। আচ্ছা, এটাই হচ্ছে তোমার যে মোটামুটি এই যে ডায়াগ্রামের মোটামুটি বর্ণনা শেষ, বুঝতে পারছো? যা বললাম এই জিনিসগুলো এখন তোমরা ডায়াগ্রামটা প্র্যাকটিস করলে সামনে দিকে বুঝতে পারবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এই এখানে ডায়াগ্রামটার কি কোনো স্পেসিফিক স্যার এই ডায়াগ্রামটার কি কোনো স্পেসিফিক নাম আছে স্যার? হ্যাঁ, না, এই ডায়াগ্রাম হচ্ছে আয়রন সিমেন্টাইট ডায়াগ্রাম বা আয়রন কার্বন ডায়াগ্রাম, মানে আয়রন কার্বাইড ডায়াগ্রাম বলা হয় কি, বুঝছো? এর নাম হচ্ছে আয়রন কার্বাইড ডায়াগ্রাম অথবা আয়রন সিমেন্টাইট ডায়াগ্রাম। মানে সিমেন্টাইটের গিয়েটা ওই যে আয়রন, এই যে Fe3C, মানে আয়রন কার্বাইড, এজন্য এইভাবে বলা হয় আয়রন কার্বাইড অথবা আয়রন সিমেন্টাইট ডায়াগ্রাম। অনেক সময় স্টিলের ফেজ ডায়াগ্রাম বলা হয়। বলো বলো বলো। স্যার ওই যে একটু আগে যে স্যার ইউটেক্টেড পয়েন্টের কথা বলতেছেন, ওই লাইন বরাবর টানলে যখন আমার 787 এর নিচে আসবে তখন স্যার নিচে লেখা আছে সিমেন্টাইট পারলাইট এন্ড ট্রান্সফর্মড লেডেবুরেট। ট্রান্সফর্মড লেডেবুরেটের মনে করো ভুলে যাও, মনে করো এখানে সিমেন্টাইট আর পারলাইট আছে, লেডেবুরেট বললে এই জিনিসগুলো আরো জটিল হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে তুমি সিম্পলি হচ্ছে তোমার মনে রাখবে এখানে সিমেন্টাইট আর পারলাইট আছে, লেডেবুরেটটা মনে করো এখানে হচ্ছে, লেডেবুরেটটা বাদ রাখো। ট্রান্সফর্ম লেডেবুরেট বলা হচ্ছে এখানে যে লিকুইড থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়েছে, মানে দুই ফরমেট, মানে হচ্ছে টু স্টেপে এখানে হচ্ছে লেডেবুরেট ট্রান্সফর্ম হয়েছে, এজন্য এটা বলা হচ্ছে ট্রান্সফর্ম লেডেবুরেট। তোমার হচ্ছে লেডেবুরেট দিলে মাইক্রোস্ট্রাকচার আরো জটিল হয়ে যাবে, তুমি হচ্ছে নরমালি সিমেন্টাইট আর পারলাইট ধরে নিবে যেখানে এটা আছে, ঠিক আছে? মানে স্যার পারলাইট আর সিমেন্টাইট এখানে হচ্ছে মেজর স্যার ইয়া হ্যাঁ, কম্পোজিশনে একটু চেঞ্জ থাকে, বুঝতে পারছো? তুমি যদি কি দেখো পারলাইট আর সিমেন্টাইট আছে, হ্যাঁ, আবার এদিকে কাস্ট আয়রনেও দেখো হচ্ছে সিমেন্টাইট আর কিন্তু পারলাইট আছে, কিন্তু এখানে হচ্ছে কম্পোজিশন ডিফারেন্স থাকবে, কার্বনের পার্সেন্টেজ বেশি থাকবে, হ্যাঁ, আর মাইক্রোস্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে গ্রেইন সাইজগুলা মানে বড় হয়ে যাবে এখানে। স্যার এটা কি স্যার ওই যে ওইটার সাথে মিল আছে যে অস্টেনাইট ফেজের থেকে নিচে আমরা যে প্রাইমারি সিমেন্টাইট তৈরি হয় এরকম কি স্যার? এখানে কিছু তো এরকম প্রাইমারি সিমেন্টাইট পাচ্ছো বলো তো? না না, মানে স্যার প্রাইমারি সিমেন্টাইটের মতো কি স্যার এখানে ট্রান্সফর্মড লেডেবুরেটের কোনো বিষয় আছে নাকি স্যার? হ্যাঁ, এই যে সিমেন্টাইট তো প্রাইমারি তৈরি হবে, এই যে প্রথমে ধরো কিছু পরিমাণ সিমেন্টাইট তৈরি হচ্ছে এখানে উপরের দিকে, তারপর নিচে নামতে, হ্যাঁ, এখানে প্রাইমারি সিমেন্টাইট তৈরি হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা মোটামুটি ডায়াগ্রাম আচ্ছা হয়ে গেল আজকে, নেক্সট পরে দিয়ে দিতে থাকবে। আচ্ছা দেখো এখানে কি লিখছি যে কার্বনের সলিউবিলিটি ইন আয়রন। যে তোমাদের মিটিং টাইম দিয়েছিলাম হচ্ছে 12:50 পর্যন্ত, এখন দেখছি টাইমই তো শেষ হয়ে যাবে, 12:22 বাজে 20 মিনিট টাইম আছে, 30 মিনিটের মতো। এত সময় লাগলো, মানে ডায়াগ্রামটা মানে সামনাসামনি বোঝালে এত সময় লাগতো না স্যার এখন নতুন কিছু পড়লে স্যার আরো ঝামেলা হবে স্যার। ঝামেলা হবে না, এটা কি বেসিক ক্রিস্টালোগ্রাফি, তোমরা পড়ে আসছো অনেকক্ষণ ধরে মাথা স্যার ঘাটায় বুঝতে হয়েছে তো স্যার। আর সমস্যা হবে না, দেখো না আমি তো একটা স্লাইড পড়ালাম, এত কম, আমি তো এমনিতে দুইটা ক্লাস আমার মিস হয়ে গেছে, মানে না বুঝলে হবে না, এখানে কিছুই না। এই যে তোমরা এফসিসি ডায়াগ্রামটা দেখছো না, মানে এখানে বলা হয়েছে কার্বন, ধরো যে আয়রনের ভিতরে কার্বন যাচ্ছে না, কোথায় বসবে, তো এটা কার্বনের সাইজ খুব ছোট, হ্যাঁ, এর জন্য এটা হচ্ছে বসবে হচ্ছে ইন্টারেস্টেড সাইট বলতে যে তোমার অক্টাইডাল সাইটসে বসবে। তো এখন ধরো কার্বনের দুই ধরনের স্ট্রাকচার ফর্ম করে স্টিলের মধ্যে, একটা বিসিসি আর একটা হচ্ছে এফসিসি। এখন দেখো বিসিসি তে আমার মোট সাইটস থাকে কটা, ইন্টারেস্টাল সাইটস, এই যে ফেজ শেয়ারিং বা এজ শেয়ারিং দিয়ে শেষ পর্যন্ত হচ্ছে কয়টা সাইট থাকে, 6টা, এদিকে দেখো লেখা আছে 6 পার ইউনিট সাইট, টোটাল সাইটস থাকে বিসিসি তে 6টা। আর অ্যাটম থাকে কয়টা, আয়রন অ্যাটম কয়টা থাকবে বলো তো বিসিসি তে? 2টা না? কর্নার আর যে সেন্টারে, কর্নারে ধরো 8টা শেয়ার করে একটা হবে, আর মাঝখানে যে সেন্ট্রাল একটা বসবে, মানে 2টা। তো 2টা আয়রনের জন্য আমার হচ্ছে 6টা ইউনিট সেল, মানে 6টা ইন্টারেস্টাল সাইট, হ্যাঁ, তার মানে একটা আয়রনে কয়টা পাচ্ছে, 3টা ইন্টারেস্টাল সাইট, ঠিক আছে? আর এফসিসি তে খেয়াল করো, এফসিসি থাকে কয়টা, এটম থাকে কয়টা, 4টা, আয়রন থাকবে 4টা, আর 4টার জন্য এর হচ্ছে সাইট থাকে কয়টা, মানে আয়রন অ্যাটম একটা অ্যাটম তাহলে কয়টা করে পাবে,
মনে করো টোটাল সাইটস ইন্ডাস্ট্রিয়াল সাইট আছে 4টা, আর এফসিসি তে অ্যাটম আয়রন অ্যাটম থাকে 4টা, তাহলে একটা আয়রনের জন্য একটা ইউনিট মানে একটা ইন্ডাস্ট্রিয়াল সাইট থাকবে, এটা একটা বলছে। হ্যাঁ, তো এখন দেখো দুই ইন্টারেস্ট, আমি বললাম কি যে ইন্টারেস্টেড সাইটসে হচ্ছে কার্বন যাবে, তো পিসিসি ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনটা যাবে হচ্ছে অক্টাহাইড্রাল সাইটে, আবার এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে কার্বন যাবে হচ্ছে অক্টাহাইড্রাল সাইটে। কিন্তু এখানে যে দুইটার একটা বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি তোমার হচ্ছে বিসিসির অক্টাহাইড্রাল সাইট যেটা আছে সেটা অনেক বড়, কিন্তু কার্বনের সাইজটা হচ্ছে ছোট। তো ছোট কার্বনের যে বড় অক্টাহাইড্রাল সাইটে যাবে ওখানে ডিস্টরশন বেশি হবে, তার মানে হচ্ছে বিসিসি তে কার্বনের সলিবিলিটি কম, কিন্তু তোর সেই তুলনায় এফসিসির সাইজটা ছোট, মানে এফসিসির অক্টাহাইড্রাল সাইজটা ছোট থাকবে, তো এই জন্য কার্বনের সাইজ ছোট হওয়ার জন্য এখানে ভালোভাবে ফিট হতে পারবে। এই জন্য হচ্ছে এফসিসি কার্বনে মানে এফসিসি আয়রন স্ট্রাকচারের মধ্যে কার্বনের মানে সলিবিলিটি বেশি। এই এখানকার মানে তো সামারাইজ এই কথাটা, এটা কি বুঝতে পারছো? এখন দেখো যে ফেজ গুলো পড়াইলাম, এই ফেজ গুলো আমরা দেখবো এখন। এই যে ফেরাইট, দেখো ফেরাইট কি, এতক্ষণ তো ফেরাইট পড়াইলাম। ফেরাইটটা কি সেটা এখন তোমাদের ধরো ফেরাইট বা পারলাইট আদার্স যে ফেজ গুলো ছিল এই ফেজ গুলো সম্পর্কে জানতে হবে। ফেরাইট কি ইকুইলিব্রিয়াম ফেজ? ফেরাইট স্যার পিওর ফেজ স্যার। পিওর ফেজ স্যার। ফেরাইটটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফেজ, মানে ইকুইলিব্রিয়াম বলতে হচ্ছে স্টেবল, মানে রুম টেম্পারেচার স্টেবল কিনা সেটা। তো ফেরাইটটা হচ্ছে কার্বন ইন আয়রন, বুঝতে পারছো, মানে সলিড সলিউশন অফ কার্বন ইন আয়রন। তো এখানে হচ্ছে পার্সেন্টেজ আছে যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট কার্বন হচ্ছে আয়রনের ভিতরে সলিউবল হতে পারে। দেখো 0.025% আর 723 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই যে 727 যে লাইনটা ছিল ওইটা হচ্ছে 723 বলছে এখানে। তার মানে দেখো কার্বন ম্যাক্সিমাম হচ্ছে কত ফেরাইট ফেজে, কার্বন 0.025 ম্যাক্সিমাম ডিজলভ হতে পারবে 723 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু রুম টেম্পারেচার কমে আসছে কত, দেখো রুম টেম্পারেচার কমে আসছে 0.008, অনেক কম। রুম টেম্পারেচারে ডিজলভের ক্যাপাবিলিটি আরো কমে যাবে আস্তে আস্তে। আর কার্বন এই ফেরাইটটা হচ্ছে সবচেয়ে সফট স্ট্রাকচার, আর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে যে বিসিসি। এই যে এর আগের সাইডে কি বললাম যে বিসিসির ভিতরে কার্বনের ডিজলভ মানে কার্বনের পার্সেন্টেজ কম, খুব অল্প পরিমাণে ডিজলভ হয়। তো এখানে দেখতেছো তোমরা খুব কম 0.025। আর এই যে টেনজাইল স্ট্রেংথ, এই প্রপার্টিজ গুলো তোমাদের পড়তে হবে। এই স্ট্রেংথ ধরো কত 40,000, ইলংগেশন 40%, আর হার্ডনেস দেখো হচ্ছে কত, এটা কি এইচআরবি মানে কি, এটা কি গ্রিনাল হার্ডনেস মনের মতো না, রকওয়েল হার্ডনেস। জানি এই আরবি যেটা সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস নাই এটা মানে 0, আর গ্রিনাল হার্ডনেস দেখো 90 সাথে কিছু কম বলা আছে এটা। আর এর মাইক্রোস্ট্রাকচার দেখে নাও কেমন, মাইক্রোস্ট্রাকচারটা যে ইয়েতে পাওয়া গেছে। এই যে উপরে দেখো, এখানে দেখো এই যে ফেজ ডায়াগ্রাম অল্প একটু পোর্শন দেওয়া হয়েছে যে আলফা কোথায় ফর্ম করে, ওই যে ন্যারো যে রিজনটা ছিল রাইট মানে লেফট সাইডে, এটা হলো তোমার ফেরাইট। তো এখন তোমাদের আদার যে ফেজগুলো আছে এগুলো দেখতে হবে। এবার হচ্ছে সিমেন্টাইট। সিমেন্টাইট সবচাইতে হার্ড, বুঝতে পারছো? দেখো এর ভিতরে ম্যাক্সিমাম বলেছে, দেখো কত পার্সেন্ট কার্বন থাকে, 6.61 কার্বন বাই ওয়েট থাকতে পারে, এটা হচ্ছে মেটাস্টেবল ফেজ বলা আছে। তার মানে হচ্ছে এই কার্বনের পার্সেন্টেজ বেশি হওয়ার জন্য সিমেন্টাইট খুবই হার্ড একটা স্ট্রাকচার, মানে এই আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামে সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচারটা হলো সিমেন্টাইট। তো টেনজাইল স্ট্রেন্থ দেখো অনেক বেশি, 1.5000 বলা আছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি। আর তোমার এটা জানতে হবে যে ক্রিস্টাল স্ট্রাকচার কি, এর ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকটা স্ট্রাকচারের বর্ণনা এখানে দেওয়া আছে, দেখো মানে কি এ বি সি কোনোটাই সমান না, আর আলফা বিটা এগুলো হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। তো এটা জানতে হবে যে এর ক্রিস্টাল স্ট্রাকচার অর্থরম্বিক। আর সিমেন্টাইটের কেমিক্যাল ফর্মুলা কি, এই যে P3C মানে আয়রন কার্বাইড যেটা, বুঝতে পারছো, এটাই হলো সিমেন্টাইট। বোঝা গেল এটা? আমাদের দেখতে হবে মাইক্রোস্ট্রাকচার। এর মাইক্রোস্ট্রাকচার দেখো তো কেমন লাগতেছে, এই যে এই মাইক্রোস্ট্রাকচারটা সিমেন্টাইটের। এর মাইক্রোস্ট্রাকচার বলা হয় যে এরকম যে পাইল অফ স্ট্র, হ্যাঁ, বা স্ট্রিট মানে রাস্তার মতো বড় বড় লং স্ট্রিট, বা পাইল অফ স্ট্র মানে কি, যে খড় বুঝো কি বলবো এটা, পাইল অফ স্ট্র মানে খড়ের গাদার এইরকম মানে বলা হয়েছে যে এর স্ট্রাকচার মানে অনেক লম্বা লম্বা, দেখো এক্সটেন্ডেড, শৈবালের মতো লাগছে দেখতে। এখানে ওইরকম লাগুক আর কি। মাঝখানে সাদা অংশগুলো কি স্যার, যেগুলো ভাগ হয়ে গেছে চারদিকে? গ্রেন বাউন্ডারি। এখানে কি এটা আমি বলতে পারছি না, কারণ এটা দেখাইছে এরকম গ্রেন বাউন্ডারি হতে পারে যদি এর সাথে যদি আরেকটা ফেজ থাকে সিমেন্টাইট সহ, যখন সিঙ্গেল সাদা সাদা এরকম। এখানে বলছে সিমেন্টাইট নেটওয়ার্ক, মানে এটাই হচ্ছে সিমেন্টাইটের আর কি তোমার হচ্ছে নেটওয়ার্কটা, মাইক্রোস্ট্রাকচারটা। মানে এর মাইক্রোস্ট্রাকচার তোমরা হচ্ছে লম্বা লম্বা করে দিবা, মানে লং লাইন ড্র করবা, বা বইতে আছে সুন্দর করে দেওয়া আছে, ওগুলো থেকে দেখলে হবে। তো বুঝলা যে তোমাদের এটা ডেফিনেশন বলতে হবে যে
সিমেন্টের ধরো আয়রন কার্বাইড, আর এর ভিতরে কার্বন পার্সেন্টেজ কতটুকু আছে, আর এর একটু প্রপার্টিজ, আর ক্রিস্টাল স্ট্রাকচারটা কি, অর্থনমিক স্ট্রাকচার, এই কটা লাইন বলে দিলেই হবে। যদি ধরো শর্ট এগুলো আসলে শর্ট নোট আকারে আসে। এইবার আসো পারলাইট। তো পারলাইটের দেখো উপরে কি আছে, ফেরাইট প্লাস সিমেন্টাইট, মানে কি ফেরাইট আর সিমেন্টাইট দুইটাই একসাথে আছে এর ভিতরে। আর এটার মাইক্রো স্ট্রাকচারটা বলা হয় যে প্লেট লাইক আর ল্যামেলার স্ট্রাকচার। এই যে এইখানে দেখো বলা হয়েছে যে কি ভেরি ফাইন প্লেট লাইক আর ল্যামেলার মিক্সচার অফ অল্টারনেট লেয়ার ফর্ম করে, মানে অল্টারনেটলি ফেরাইট থাকে আর সিমেন্টাইট থাকে, দুটো একসাথে থাকে অল্টারনেট লেয়ার আকারে। আর এটা হচ্ছে ফর্ম করে দেখো কত, ম্যাক্সিমাম 0.80% কার্বন থাকবে 727 ডিগ্রি সেন্টিগ্রেডে, যদি ভেরি স্লো কুলিং করা হয়। আর কিছু প্রপার্টিজ গুলো আছে, প্রপার্টিজ গুলো পড়ে নিতে হবে। এই যে এইখানে দেখো নিচে রিমেম্বার দিয়ে লিখছি, পারলাইট ইজ নট এ সিঙ্গেল ফেজ, বুঝছো, বাট কম্বিনেশন অফ টু ফেজ, ফেরাইট আর সিমেন্টাইট। এটা দেখো বলতেছি। এইবার অস্টেনাইট। দেখো অস্টেনাইটের গ্রেইন গুলো কেয়ার করবে, কেমন লাগতেছে গ্রেইন গুলা, ইটের মতো না, বড় বড়। এইটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তো অস্টেনাইটের গ্রেইন তোমরা যখন ড্র করবে এরকম বড় বড় করে দিবা, বুঝছো। এই যে অস্টেনাইটের গ্রেইন সাইজ অনেক বড়, এভাবে বড় বড়, মানে অস্টেনাইটের গ্রেইন সাইজ একটু লং ভাবে ড্র করবে, বড় ভাবে। আর স্যার এই এটা মাইক্রো স্ট্রাকচার গুলা কি আঁকানো শিখতে হবে? হ্যাঁ, না এইটা না, মাইক্রো স্ট্রাকচার হচ্ছে তোমার এই যে কুলিং কার্ভ যেখানে দেখালাম না এর আগে, ওইখানে যে তোমার ড্র করতে হবে। হয়তো এরকম ভাবে পরীক্ষা আসতে পারে যে সিম্পলি হতে পারে এরকম যে তোমার হচ্ছে আলফা ফেরাইট, সিমেন্টাইট আর হচ্ছে অস্টেনাইটের মাইক্রো স্ট্রাকচার ড্র করে দেখাও, এই সিম্পল ভাবে কোশ্চেন আসতে পারে, তখন তোমার হচ্ছে এইভাবে ড্র করে দেখাতে হবে। মানে তো সহজ, যে লং লং মানে বড় ভাবে ড্র করে দিবা তাহলে হবে। মানে হচ্ছে দিয়ে মানে গ্রেইন সাইজটা একটু সাইজে বড় হবে এটা যদি অস্টেনাইটের ক্ষেত্রে হয়। আর যদি কুলিং কার্ভ বলি তখন হচ্ছে তোমার এই যে ওই ডায়াগ্রামটা ড্র করে তোমার ওইখানে দেখাতে হবে, মানে ডায়াগ্রাম ড্র করে লাইন ড্র করে ধরো লাইনের আশেপাশে হচ্ছে অ্যারো দিয়ে দেখাবা যে এই রিজনে এই মাইক্রো স্ট্রাকচার ফর্ম করবে। বুঝতে পারছো? জি স্যার। মানে কুলিং কার্ভ আসলে তোমার যে ওই ফেজ ডায়াগ্রামটা ড্র করে ওইখানেই, মানে ডায়াগ্রামের ভিতরেই তোমার হচ্ছে ইন্ডিকেট করে দিতে হবে, যেমন এইখানে যেরকম ছিল। ধরো এই যে এইখানে যেমন এখানে দেখছো না, দেখো এই রিজিয়নে মনে করো কি ডায়াগ্রাম ফর্ম করছে, সেটা হচ্ছে এই যে লাইন ড্র করে অ্যারো দিয়ে পাশে দেখাইছি। তো তোমার হচ্ছে এইভাবে দেখাতে হবে, মানে ডায়াগ্রাম ড্র করে এইভাবে লাইন ড্র করে পাশে হচ্ছে মাইক্রো স্ট্রাকচারটা, এই যে এটা যেখানে যেভাবে দেখাচ্ছে এইভাবে দেখাই দিবা যদি কুলিং কার্ভ বলি। আর যদি নরমালি বলা হয় যে এমনিতে মাইক্রো স্ট্রাকচার ড্র করো তখন হচ্ছে যে পারলাইট ফেরাইটের যে মাইক্রো স্ট্রাকচার সিম্পল হয়ে দেখা দিলেই হবে, তখন হচ্ছে ফেজ ডায়াগ্রামের দরকার নেই। আর দেখো অস্টেনাইটের ফেজটা হচ্ছে কি এফসিসি। তো এফসিসি মানে হচ্ছে এর ভিতরে কি থাকবে, কার্বনের ডিজলভ, মানে কার্বন বেশি পরিমাণ কি থাকবে, ডিজলভ করবে এর ভিতরে। কেন ডিজলভ করবে সেটা কারণ বলছি, এগুলো কিন্তু আসবে তোমাদের ছোট ছোট কোশ্চেন গুলো পরীক্ষা আসবে যে কেন বিসিসির ভিতরে আয়রনের পার্সেন্টেজ বেশি থাকে, মানে কম থাকে কিন্তু এফসিসি তে বেশি থাকে, বুঝতে পারছো? এই ছোট ছোট কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে এগুলো। কি মনে আছে কেন? আচ্ছা একজনকে কোশ্চেন ধরি তো। স্যার এটা স্যার অক্টাহেড্রাল স্যার ভয়েড গুলো স্যার বড় বড় স্যার এফসিসি তে। হ্যাঁ যেটাই, মানে কার্বনের তোমাদের কি পড়াইছিলাম গত সেমিস্টারে পড়ে না, সলিড স্টেট কেমিস্ট্রি ডিফিউশন পড়াইছিলাম, ওইখানে হচ্ছে কি ইন্টারস্টেল সাইটে কারা যায় বলতো, যা যে এই অ্যাটমগুলোর সাইজ ছোট, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন, বুঝতে পারছো, এগুলো ছোট ছোট সাইজের এরা যায়। কিন্তু ইন্টারস্টেল সাইটের মধ্যে দেখা যাচ্ছে অক্টাহাইড্রাল সাইটের তুলনায় টেট্রাহাইড্রাল, মানে তোর এফসিসি অক্টা আর বিসিসি অক্টা দুইটা কিন্তু সমান না, বিসিসি অক্টাহাইড্রাল সাইজটা অনেক বড়। তো এই জন্য যখন বিসিসি অক্টার ভিতরে যাচ্ছে তখন হচ্ছে কার্বনের সাইজ ছোট হওয়ার জন্য ডিস্টরশন বেশি হচ্ছে, এই জন্য কি ওই কার্বনটা কম পরিমাণ ডিজলভ হচ্ছে আয়রনের ভিতরে। এই জন্য হচ্ছে কি বিসিসি তে তোমার হচ্ছে ডিজলভ, মানে কার্বনের ইয়াটাও কম হবে, ডিজলভও কম হবে, আর ওখানে স্ট্রাকচার প্রপার্টিজ গুলো চেঞ্জ আসবে, মানে যেহেতু ডিজলভ কম হচ্ছে সেহেতু হার্ডনেস কম আসবে, যেহেতু কার্বন তোর কম থাকতেছে, বুঝতে পারছো? আর এফসিসি মানে অস্টেনাইট আরএনএ দেখো কি হচ্ছে, এফসিসি অক্টাইডাল সাইজটা ছোট তুলনামূলক হচ্ছে বিসিসি অক্টার সাইজে। তো এই জন্য এখানে হচ্ছে তোমার হচ্ছে কার্বনের সাইজ ছোট হওয়ার জন্য বেশি পরিমাণ ডিজলভ হবে, ডিস্টোরশন কম হবে। আর যেহেতু কার্বনের পরিমাণ বেশি সেহেতু প্রপার্টিজ ভালো আসবে, এর হচ্ছে হার্ডনেস টার্ডনেস এগুলো হচ্ছে বেশি আসবে, ইলংগেশন বেশি হবে। বোঝা গেল? তো দেখো এই যে অস্টেনাইটের স্ট্রাকচারটা বলতে হবে তোমাদের, আর অস্টেনাইটের ভিতরে কি থাকে, মানে কার্বন কত পার্সেন্ট থাকে আর কত টেম্পারেচারে, এই যে বলছে ধর 2 ম্যাক্সিমাম 2.1% আর 1147 ডিগ্রি থাকবে, এটা তো হয়ে গেল। এন্ড লেডেবোরাইট, এই লেডেবোরাইটটা হচ্ছে অনেকটা ইয়ের মতো, কি বলবো, এই যে পারলাইটের মতো। পারলাইটে কি ছিল, ফেরাইট প্লাস সিমেন্টাইট, আর লেডেবোরাইটে কি আছে দেখো তো, অস্টেনাইট অস্টেনাইট আর সিমেন্টাইট। হ্যাঁ লেডেবোরাইট হচ্ছে দুটো ফেজের কম্বিনেশন, অস্টেনাইট আর সিমেন্টাইটের কম্বিনেশন হলে লেডেবোরাইট তৈরি হয়। তো লেডেবোরাইটে ধরো এই যে ম্যাক্সিমাম হচ্ছে যে 4.3%
কার্বন ফর্ম করে 1147, তার মানে এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। এটাকে বলছে ডেফিনেশনটা দেখো কিভাবে বলছে, লেডেবোরেট ইজ ইউটেকটিক মিক্সচার অফ অস্টেনাইট এন্ড সিমেন্টাইট, ঠিক আছে। এখন যদি আমি পারলাইটের ডেফিনেশন বলি তাহলে কি হবে বলো তো, ইউটেকটিকের জায়গায় কি হবে, ইউটেকটয়েড হবে, বুঝতে জি পেরেছো? স্যার ইউটেকটয়েড। ইউটেকটয়েড মিক্সচার অফ কার, সিমেন্টাইট এন্ড ফেরাইট। এভাবে বললে আরো বেশি ভালো হয়, বুঝতে পারছো? এইভাবে একদম মানে সুন্দরভাবে ডেফিনেশন গুলো বলা আছে। আর এটা হচ্ছে বলছে যে স্টেবল না রুম টেম্পারেচারে, তোমরা দেখছো এটা যে লেডেবোরাইট হাই টেম্পারেচার থাকে। আর এর মাইক্রোস্ট্রাকচার কেমন বলছে, দেখো স্মল আইল্যান্ড অফ অস্টেনাইট আর ডিসপার্স ইন দা কার্বাইড ফেজ, মানে কার্বাইড আর হচ্ছে এখানে হচ্ছে মানে আর এই যে সিমেন্টাইটে কার্বাইড ফেজ। আর এর দেখো কেমন হয়েছে, কিছু বলেন এই যে এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে স্ট্র আকারে যেগুলো, এগুলো হচ্ছে সিমেন্টাইট, আর এই সাদা সাদা যেগুলো দেখছো এগুলো হচ্ছে অস্টেনাইট, বড় বড় যেগুলো দানা আছে এরকম বড় বড় যেগুলো এটা। জি স্যার দেখা যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে ডেল্টা ফেরাইট। এই ফেজটা কোথায় ছিল বলো তো ডায়াগ্রামে? স্যার একেবারে স্যার উপরের দিকে স্যার। 1500 ডিগ্রি সামথিং ওই অ্যারাউন্ড ওইখানে ছিল। তো এর এটাও এফসি বিসিসি ফর্ম করে, এই জন্য এর হচ্ছে সলিবিলিটি কম, 0.09%, মানে খুব কম, মানে 0.101%, এটা বলা হয় 0.1%, মানে কম। স্যার বিসিসিতে সলিবিলিটি কম কেন স্যার, এটা আবার একটু ব্যাখ্যা করতেন স্যার। অক্টা বিসিসির অক্টাহেড্রাল সাইজের সাইজ অনেক বড়, বুঝতে পারছো, কিন্তু কার্বনের সাইজটা অনেক ছোট। তো এই যে বড় সাইজের বড় অক্টার ভিতরে কার্বনের ছোট মানে তোমার হচ্ছে ডিজলভার জন্য মানে ডিস্টরশন বেশি হয় যখন কার্বন এখানে যায়, মানে ম্যাক্সিমাম পোরশন ফাঁকা থাকে ইন্টারস্টেট সাইটে, এখানে ডিস্টরশনটা বেশি হয়, বুঝতে পারছো। তো এই ডিস্টরশন বেশি হওয়ার জন্য ডিজলবিলিটি মানে কার্বনের ডিজলভ এর অ্যামাউন্টটা কম থাকে, খুব কম অ্যামাউন্ট অফ কার্বন ওইখানে হচ্ছে ডিজলভার এই হচ্ছে বিসিসি সাইটে। যেহেতু ফেরাইটটা বিসিসি সাইট, এই জন্য এখানে সরি এটা হচ্ছে ডেল্টা ফেরাইট, কিন্তু বা এটা বলা ডেল্টা আয়রন। ওই আগে যেটা পড়ছো ফেরাইট, যে সিম্পলি বললে ওটা হচ্ছে আলফা ফেরাইট বা আলফা আয়রন বলা হয়, আর এটা হচ্ছে ডেল্টা ফেরাইট না, তোমরা হচ্ছে ডেল্টা আয়রন বলবো এটাকে। তো ডেল্টা আয়রনও একই, তোমার হচ্ছে দেখো 0.0, খুব কম পার্সেন্ট কার্বন ডিজলভ হচ্ছে। আবার টেম্পারেচার দেখো তো 1495 ডিগ্রি, মানে এত টেম্পারেচারে গেলে কেন এই 0.01% কার্বন ডিজলভ হচ্ছে, তার মানে খুবই কম। আর এটা হচ্ছে কি রুম টেম্পারেচার যেহেতু দেখো না, এটা হচ্ছে রুম টেম্পারেচার স্টেবল না। আর এর মাইক্রোস্ট্রাকচার যে এইভাবে আছে এইভাবে ড্র করে দিবা, তোমরা সাদা সাদা লাইন ড্র করবা। কি ক্লিয়ার? তো আমি বললাম এই যে ফেজ ডায়াগ্রাম, মানে এই ফেজগুলো কিভাবে ব্যাখ্যা করবা, তাহলে ফেজের ডেফিনেশন বলে দিবা, মানে কত পার্সেন্ট কার্বন আছে কত টেম্পারেচারে সেটা বলবা, আর ওদের স্ট্রাকচারটা বলে দিবা, আর যদি কেমিক্যাল ফর্মুলা থাকে সেই কেমিক্যাল ফর্মুলাটা, আর প্রপার্টিজ বলতে হবে, কিছু 2-3টা প্রপার্টিজ জানতে হবে এগুলো। আচ্ছা এগুলো কি পড়াবো? আচ্ছা এগুলো তো বলে দিছি তোমাদেরকে। এই যে ইউটেকটয়েড রিঅ্যাকশন, ইউটেকটয়েড মনে আছে? ওই ইউটেকটয়েড সম্পর্কে এখানে বলা হয়েছে সব। ইউটেকটয়েড পয়েন্ট এটা না, জি স্যার। মানে ইউটেকটয়েড বললে তোমাদের কথাবার্তা বলতে হবে 727 ডিগ্রি সেন্টিগ্রেডে ফর্ম করে, আবার এখানে কম্পোজিশন কি থাকে, মানে অস্টেনাইট থাকে আর নিচে হচ্ছে পারলাইট থাকে। হ্যাঁ এইভাবে বলতে হবে তোমাকে, অল্টারনেট লেয়ার আকারে কার্বন পার্সেন্টেজ কত, টেম্পারেচার কত, হ্যাঁ ওই বিভিন্ন রকম কথাবার্তা এখানে বলছে। সামারি এখানে তোমাদের এগুলো যেটা আগেই বলছি, আমি বলতেছি না এটা। ওই একই ইউটেকটয়েড স্ট্রাকচার বিভিন্ন পার্ট বলা আছে। এইবার দেখো হাইপো ইউটেকটয়েড, হাইপো ইউটেকটয়েড মানে কত, 0.76 এর চাইতে কম নাকি, একেবারে বলা হয় প্রো ইউটেকটয়েড। তো এই হাইপোর ভিতরে কোন ফেজ থাকে, একটা থাকে পারলাইট আর একটা থাকে ফেরাইট। এই ফেজগুলো আর এই যে কম্পোজিশন পার্সেন্টেজ এগুলো বলছে। কি ব্যাপার এত জোরে হো হাসি দিয়ে উঠছে কি, তোমাদের এই কাহিনীগুলো আমার ভালো লাগে না। আচ্ছা স্বাদ আছে, স্বাদ এই সাদনার নাই, কি বলো তুমি কথা বলো না কেন? স্যার জি স্যার, সালাম স্যার। কি অবস্থা? স্যার হ্যালো। হ্যাঁ সাদনান কি অবস্থা, ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। কি খবর, ক্লাস লেকচার শুনছো কিছু? স্যার ক্লাস স্যার নেটে ডিস্টার্ব করতেছিল স্যার। আচ্ছা নেটে ডিস্টার্ব করতেছো। আচ্ছা তাহলে তুমি বলো তো এই ইয়েটা কাকে বলে, পারলাইট কি, এতক্ষণ ধরে তো পড়াইলাম। সরি স্যার। পারলাইট 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 ফেজটা কি? স্যার নেটে ডিস্টার্ব করতেছিল স্যার, আমি পুরোটা পাইনি স্যার। আচ্ছা আর কে বলতে পারবা পারলাইট ফেজটা কি?
স্যার সালাম বলো। আলফা ফেরাইট প্লাস সিমেন্টাইট। নূর সালাম বলো, নূর সালাম। পার্লামেন্ট হচ্ছে স্যার সিমেন্ট প্লাস হলো এই দুর্জয় পাল আছে তোমাদের? আচ্ছা দুর্জয় নামে কেউ আছে তোমাদের সিরিজ 16 সিরিজে দুর্জয় পাল। আচ্ছা বাদ দাও, তোমাদের এবার ধরে কাজ হচ্ছে না। তোমার যাকে কোশ্চেন করতেছি সে তো অ্যান্সারই দেয় না, নেটের সমস্যা। আচ্ছা এটা হলে হাইপোইকটেটয়েড, এটা তো বললাম আর কি জাস্ট। এবার দেখো হাইপার, হাইপারের নতুন ফেজ তৈরি হবে, জাস্ট টেম্পারেচার ফেজগুলো চেঞ্জ হয়ে আসবে। আর হাইপার ইউটেটেড রিজনের ইয়াগুলো দেখো এখানে হচ্ছে। স্যার আমরা কি ক্লাস লেকচার পাবো স্যার? হ্যাঁ ক্লাস লেকচার তো পাবাই, ক্লাস লেকচার না পড়লে এগুলো রেকর্ডিং স্যার। রেকর্ডিংটা তোমার দরকার আছে? রেকর্ডিং স্যার দিয়ে এই যে স্যার আমার একটু আগে স্যার নেটে ডিস্টার্ব করলো স্যার, আমি তো আপনার এটা মিস করে গেলাম। এখন তো আমি কি ভাই বলো, তোমার নেট কানেকশন ওটা কি আমি ঠিক করে দিব বলো? স্যার রেকর্ডিংটা দিলে স্যার খুব উপকার হতো আর কি। আচ্ছা রেকর্ডিংটা তো অনেক লং টাইম তো হয়, মেগাবাইট অনেক বেশি হয়। তুমি হচ্ছে তোমার মানে গুগল ড্রাইভ আকারে আর কি যাবে, দেখি যদি কম্প্রেস করে নেওয়া যায় স্যার, সমস্যা নাই। তো মার্ক করে নিলে স্যার ছোট করে নেওয়া যায় স্যার? না অসুবিধা নাই, মানে হচ্ছে যেখানে আপলোড দিতে আমার প্রবলেম নাই। দেখি তোমার ক্লাস শেষ হলে মনে করে দিও আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, হাইপার ইউটেক্টয়েড এটা তো বলতেছি আমি, হাইপার তো হাইপার এগুলো নিয়ে আজকে পড়ালাম সারাদিন। এইবার দেখো এই যে স্যার আরো পড়াবেন স্যার? না এটাই লাস্ট লাইভ, মানে একটা পড়ার একটা মনে করো একটা রেঞ্জ আছে, বুঝতে পারছো? এটা যদি না পড়ে আমার নেক্সট এটা মনে হয় পড়ালে এক চ্যাপ্টার শেষ হয়ে গেল, মনে করো তোমাদের বইতে যে চ্যাপ্টার আছে মোটামুটি এক চ্যাপ্টার শেষ। তো মানে এই একটা একদিন এক চ্যাপ্টার না, এই চ্যাপ্টারটা, আরে বাবা চ্যাপ্টার তো অনেক বড়। তুমি তোমাদের তো পড়ালাম খুব কম করে, অল্প একটু জিনিস পড়াচ্ছি। তোমরা ওই বই খুললে বুঝতে পারো তোমার কি পড়ালাম বলো তো? এই ডায়াগ্রাম পড়ালাম, আর ডায়াগ্রাম বিভিন্ন রকম ফেজ, তাই না? আর কিছু পড়াইছি কি বলো তো? আর কুলিং কার্ভ কিন্তু এটা পড়তে হবে ভালো করে। এই তো এই তিনটা জিনিস পড়াইলাম, আর তো কিছু পড়াই নাই। এটা হচ্ছে ওর সাথে রিলেটেড। এই যে স্টিলের স্টিলের ডেফিনেশনে কি বলছিলাম বলো তো? স্টিলের ভিতরে কি থাকবে? আয়রন কার্বন থাকে, ওর সাথে আদার্স কিছু ইম্পিউরিটিস থাকে, মানে ছোট ছোট এলিমেন্ট গুলা অল্প পরিমাণে থাকে, যেগুলো হচ্ছে কি খুব কম পরিমাণে থেকে ওরা যে স্টিলের মানে প্রপার্টিজ চেঞ্জ করে দেয়। তো ওই কয়েকটা হচ্ছে নেগলিজিবলি সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস আর সিলিকন। তো এই চারটার ইফেক্ট করতে হবে যে সালফার থাকলে আমার কি প্রপার্টিজ বাড়াবে বা কমায় দিবে, কি স্ট্রাকচার চেঞ্জ করবে। ম্যাঙ্গানিজের জন্য কি, ফসফরাস, সিলিকন, এই চারটা দিছি, এই চারটা পড়লেই হবে তোমাদের। তো আমি শর্টকাট বলে দিচ্ছি যে এগুলো যদি থাকে তাহলে হচ্ছে তোমার কোন ধরনের চেঞ্জ হতে হবে। তো প্রথমে দেখো আসো সালফার দিয়ে দেখো একটা জিনিস খেয়াল করো, সালফার থাকলে কি হবে? সালফার এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো কন্টেন্ট আছে এরা যদি থাকে, তোমার হচ্ছে সালফারের কন্টেন্ট বইতে এগুলো পাবা, বইতে সব আছে, তোমার বইতে পড়ে আমি জাস্ট বলি সালফারের কন্টেন্ট রাখা 0.05%-এর নিচে। হ্যাঁ, তো সালফার যদি ধরো আয়রনের মানে স্টিলের ভিতরে দিই তাহলে কি করবে? আয়রন আর সালফার রিঅ্যাকশন করে কি আয়রন সালফাইড তৈরি করবে, বুঝতে পারছো? তো এই আয়রন সালফাইড যদি ফর্ম করে তাহলে হচ্ছে আমার সমস্যা। এরা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট ইউটেক্টর তৈরি করে, তার মানে তখন দেখা যায় লো মেল্টিং পয়েন্ট ইউটেক্টর তৈরি করার পর না দেখা যাচ্ছে ইউটেক্টর পয়েন্টের টেম্পারেচার কত আমার 723 না, কিন্তু যখন সালফার আর আয়রন রিঅ্যাকশন করে আয়রন সালফেট তৈরি করবে তখন ওই ইউটেক্টয়েড পয়েন্টের টেম্পারেচারটা কমে আসবে, কমে এসে দেখা যাচ্ছে লো টেম্পারেচার ওটা হচ্ছে গলতে মানে মেল্ট হতে শুরু করে দিবে, বুঝতে পারছো? এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার গ্রেইন বাউন্ডারিতে কনসেন্ট্রেট করে। সালফারটা গ্রেইন বাউন্ডারিতে কনসেন্ট্রেট করার ফলে তোমার হচ্ছে আয়রন কার্বনের যে স্টিল যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে স্টিলটা ব্রিটল হয়ে যায়। হ্যাঁ, মানে ব্রিটল হওয়ার জন্য ফোর্সড বা রোলিং করতে গেলে সমস্যা আর কি। তো এটা হচ্ছে তোমার জানবে যে সালফার কত পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম ইউজ করা যায়। সালফার বেশি ইউজ করলে যে আয়রন সালফেট তৈরি করে ইউটেক্টেড পয়েন্টের টেম্পারেচারটা কমায় দেয়। আর এরা হচ্ছে গেইন বাউন্ডারিতে কনসেন্ট্রেট করে, ফলে হচ্ছে তোমার হচ্ছে ফোর্জিং বা রোলিং এর সময় অসুবিধা হয়, কারণ এটা গেইন বাউন্ডারি যত বেশি কনসেন্ট্রেট করবে তত হচ্ছে এটা হচ্ছে কি ব্রিটলনেস বাড়তে থাকবে। এবার হচ্ছে ম্যাঙ্গানিজের পার্সেন্টেজ রাখা হচ্ছে 0.03 থেকে 1%, এই পার্সেন্টেজের ভিতরে এটা রাখা হয়। আর যদি মনে করো এর বেশি ইউজ করা হয় ম্যাঙ্গানিজ, তাহলে হচ্ছে কি করবে? ম্যাঙ্গানিজ আর এই যে আগের মনে করো যে সালফার যেটা আছে এটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করে, অথবা ম্যাঙ্গানিজ যেহেতু কার্বন আছে ম্যাঙ্গানিজ কার্বাইড এগুলো তৈরি করতে পারে। তো
তো ম্যাঙ্গানিজ কার্বাইড এগুলো যদি তৈরি করে তাহলে এরা হচ্ছে যে স্টিলের সাউন্ডনেস, হ্যাঁ সাউন্ডনেসটা কমায় দেয়, যার ফলে হচ্ছে স্টিল কাস্টিং করতে গেলে সমস্যা হয়। কারণ সাউন্ডনেস মানে হচ্ছে বুঝাবে তোমার প্রপার্টি গুলোর কম্বিনেশন, মানে ভালো কিছু প্রপার্টি। কাস্টিং যদি করতে যায় কাস্টিং এর আছে একটা সাউন্ডনেস বলে আছে, মানে কাস্টিংটা কত ভালোভাবে হলো এটা বোঝায়। তো সাউন্ডনেস মানে বোঝায় তো প্রপার্টির কম্বিনেশন কত ভালো বা খারাপ আছে এটা। তো ম্যাঙ্গানিজ বেশি হলে সমস্যা কি, সাউন্ডনেসটা কমায় দেয়, বুঝতে পারছো? জি স্যার। আর একটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ কার্বাইড ফর্ম করতে পারে। তো ম্যাঙ্গানিজ কার্বাইড যদি বেশি হাই পরিমাণ মানে লার্জ অ্যামাউন্টে যদি ফর্ম করে তো সেইখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ব্রিটেলনেস বেশি হবে, মানে হার্ডনেস বাড়বে আবার ব্রিটেলনেসের সাথে বাড়বে। তারপরে হচ্ছে ফসফরাস, ফসফরাস রাখা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 0.04%-এর নিচে। আর এটা যত বেশি বাড়তে থাকবে এর হচ্ছে স্ট্রেংথ, স্টিলের হার্ডনেস আর স্ট্রেংথ অনেক বাড়তে থাকবে। কিন্তু এর টুগেদার এর সাথে কাজ করবে, এরা হচ্ছে কি ডাক্টিলিটি আর হচ্ছে কি ক্র্যাক মানে গ্রো করার টেন্ডেন্সিটা এটা বাড়তে থাকবে, এটা হচ্ছে অসুবিধা। আর একটা হচ্ছে সিলিকন, সিলিকনের পার্সেন্টেজ হচ্ছে 0.05 থেকে 0.3%। আর এইগুলা হচ্ছে তোমার হচ্ছে ফেরাইট ফেজে বেশি ডিজলভ হয়, মানে হচ্ছে সিলিকার মানে তোমার হচ্ছে যতগুলো ফেজ বললাম তার মধ্যে হচ্ছে ফেরাইট ফেজে সিলিকার পার্সেন্ট ডিজলভ একটু বেশি হওয়ার জন্য এই স্ট্রেংথ, স্টিলের স্ট্রেংথটা ডাক্টিলিটি মানে স্ট্রেংথ বাড়া যায় বা ডাক্টিলিটিটা কমা যায়। এই যে কয়টা ছিল। আচ্ছা ঠিক আছে, আমার মাথা ধরে গেছে আজকে তোমাদের পড়া থেকে। জি স্যার, অনেক হয়েছে তো এটা শেষ আর কি। আচ্ছা তোমাদের রোল নাম্বারগুলো লিখে দাও, স্যারকে দিয়ে দাও, আমি শেষ করে দেবো এটা। স্যার রোল 28-এ কারেন্ট চলে গেছে মাত্র বললো। আচ্ছা অন্য কেউ ওইটা লিখে দাও ওটা। স্যার রোল 10 এর বাসাতেও কারেন্ট নাই স্যার। আচ্ছা লিখে দাও। এমন আবার করো না তোমরা হচ্ছে দেখলাম যে 46 জন ছিল, দেখা যাচ্ছে তোমরা রোল নাম্বার দিয়ে দিছো 50 জন পার করে, এটা বলবো না। এই কাজ করলে তোমাদের সবার পার্সেন্টেজ বাদ দিয়ে দিব, একটা ক্লাস বাদ যাবে, আমার কোনো অসুবিধা নেই। স্যার 49 জন প্রেজেন্ট ছিল স্যার, 49। আসসালামু আলাইকুম স্যার, আমি রাজন। হ্যাঁ বলেন রাজন, কি খবর? এই তো স্যার আমি ক্লাস করতেছি, আপনি কি জানেন? ও না, তুমি এদের সাথে ক্লাস ভর্তি হয়েছো কি তুমি? ভর্তি হয়ে নেই, শামীম স্যার বললো আনঅফিসিয়ালি ক্লাস করতে। আচ্ছা আচ্ছা, তুমি ভর্তি হবো কবে? সেই ভর্তি হবো ওই যে পরীক্ষা লগ শেষ করে। ও আচ্ছা, তোমার তো পরীক্ষা বুধবার পরীক্ষা আছে না? হ্যাঁ বুধবারে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোমার রোল নাম্বার দিয়ে নাও, ভর্তি হলে তোমার ওটা অ্যাড করে দেবো। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা সবাইকে দিয়েছো, আমি হচ্ছে ক্যান্সেল করে দিলাম এদিকে। তাহলে হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট জি স্যার কবে সানডেতে, নেক্সট সানডেতে ক্লাস। ঠিক আছে, নেক্সট সানডেতে তোমার সাথে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, টিল দেন। আল্লাহ হাফেজ।